করার জন্য মানে আপনি ডিটারমাইন্ড যে আমি শুরু করব, তখন আপনার জন্য চ্যালেঞ্জ সবথেকে বড় কোনটা ছিল? এই সময়টা বেশি চ্যালেঞ্জিং ছিল? ওইটার মধ্যে টাইম দেওয়া, নাকি নিজেকে প্রুভ করার চ্যালেঞ্জ ছিল, নাকি টাকা পয়সা ইনকামটা আপনার জন্য চ্যালেঞ্জ ছিল? আমার জন্য চ্যালেঞ্জিং পার্টটা ছিল হাউ আই ক্যান বিকাম এ সুশি শেফ। তো চ্যালেঞ্জিং এটা এটা এই কারণে, কারণ তখন তো আমাকে জিরো থেকে শুরু করতে হয়েছে, কারণ আমি জানতামও না সুশি রাইস কত প্রকারের হতে পারে, রাইসটা কতটুকু ওল্ড হতে পারে, কতক্ষণ কুক করতে হয়, রাইস ভিনেগারের সাথে মিরিন কেন যায়, কেন সল্ট দিতে হয়, কেন রাইসটাকে সোক করতে হয়, কেন কেল ইউজ করতে হয় তোমার ব্রাইনের মধ্যে। এই যে থট প্রসেস গুলো, এগুলো তো আমার মধ্যে ছিল না, এগুলো তো আমাকে জানতে হবে। কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছে যে হাউ ফাস্ট আই ক্যান লার্ন, কত তাড়াতাড়ি আমি জিনিসটা জানতে পারবো, তত আমার জন্য মঙ্গল, তত তত আমি ফিল গুড যে হ্যাঁ, আই নো হাউ টু মেক সুশি রাইস এ টু জি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পডকাস্টটা আমার জন্য অনেক 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 স্পেশাল, কারণ আজকের পডকাস্টে আমাদের সাথে আছেন মাস্টার শেফ নাজিম খান, যাকে আপনারা সবাই চিনেন, সবাই ফলো করেন, আর যিনি আমাদের বাংলাদেশে গর্ব। শেফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ শেফ, ভালো আছি। শেফ, আজকে এই পডকাস্টটায় আপনাকে ইনভাইট দেওয়ার মেইন কারণ যদি আমি বলি, যে আমি অনেক সময় আপনার অনেক স্টোরি আমরা শুনি। আপনি যখনই আমাদের সাথে অনলাইনে যোগ দেন বা অনেক সময় লাইভ সেশনে আসেন বা অনেক স্টুডেন্টদের গাইডলাইন দেন, তখন অনেক স্টোরি ছোট ছোট। আজকে আপনার লাইফের স্টোরিটা আমরা শুনতে যাচ্ছিলাম। সো আপনিও তো শেফ ক্যারিয়ার শুরু করেছেন, যে কোনো না কোনো ভাবে আমরা যেমন এখন পেঁয়াজ, তারপর গাজর এগুলো পিল করে বা কেটে শুরু করি, আপনার ক্যারিয়ারটা কি এভাবে শুরু হয়েছিল? আচ্ছা, তো তোমাকে স্টোরি যদি বলতে চাই, তাহলে তো তোমার এই এই পডকাস্টে শেষ হবে না। ইটস এ লাইফ লং স্টোরি, রাইট? সেই সেই 1992 থেকে স্ট্রাগল, এখন হলো আচ্ছা। 2025। তো যখন এইখানে আমেরিকাতে যখন আসি F1 স্ট্যাটাসে, স্টুডেন্ট আচ্ছা। ভিসায়, সো যখন প্লেনে উঠি, প্লেনে উঠার আগ পর্যন্ত একটা গ্লাস পানি নিজে ভরে খাইনি। সো মানে বাংলাদেশে আমি বলবো না যে আমরা বড় লোক ছিলাম, কিন্তু আমাদের ইনাফ মানি ছিল যে হ্যাঁ, বাসায় কাজের লোক ছিল, ডাকলে পানি পাওয়া যেত, আম্মা খাবার রেডি করে দিত, টাকা লাগলে আব্বাকে বলতাম, আম্মাকে বলতাম, আম্মা আব্বাকে বলতো, টাকাটা আচ্ছা। আম্মা আবার দিত, খরচ করে ফেলতাম, ঠিক না? তো যখন জর্জিয়া কলেজে তোমার স্টুডেন্ট ভিসায় পড়তে আসি বিবিএ, তখন পর্যন্ত মানে শেফ শব্দটা আসলে আমি বাংলাদেশে শুনি নাই তখন পর্যন্ত। কুক জানতাম, হ্যাঁ, মানে ইংলিশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল থেকে পাশ করছি, তোমার কুক জানতাম, হ্যাঁ, যে রান্না করে তাকে কুক বলে। এই পর্যন্ত ইংলিশের দৌড় ছিল, মানে এই আমাদের কুলিনারি সেক্টরে। সো আমেরিকাতে আসার পরে তখনও জানতাম না। তো জর্জিয়া কলেজে এক সেমিস্টার পড়তেছি, তখন মন পড়ে থাকে বাংলাদেশে, যেমন তোমারও। এখন আমার আব্বা আম্মা কিন্তু আমাকে বলে নাই আমেরিকা আসো অথবা বিদেশ যাও। সো এইটা হলো আমার সম্পূর্ণ নিজের দায়িত্বে আমি আসছি, এই কারণে যে আমার সব বন্ধুরা অ্যাব্রড পড়তে গেল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, তখন আমার মনে হলো আমিও যাই। তো আহ, আব্বা আম্মা কখনো বলে নাই যে তুমি বিদেশ পড়তে যাও বা কাজ করতে যাও বা কিছু একটা। আসার পরে তো আমার মন ভাল লাগে না, শুধু চলে যাওয়ার প্ল্যান। তখন 1992 ঘটনা বলতেছি, তখন কলেজে তোমার একটা কলিং কার্ড পাওয়া যেত। আহ, যারা 1992 বা এর আগে আসছে তারা জানে, এমসিআই অথবা এটিএনটি এরকম ছোট ছোট বুথ নিয়ে ওরা বসতো, যে হ্যাঁ, কলিং কার্ড এক এক দেশেরটা চার্জ এক এক রকম ছিল। আমাদের বাংলাদেশে তখন ছিল $2 সামথিং, 1 মিনিট, 1 মিনিট $2। তার মানে এখন মনে হয় বাংলাদেশে কি 150 টাকা মনে হয়, এখন $1 বা এরকম কিছু। মানে একদম, জি। তোমার, হ্যাঁ হ্যাঁ, মানে তোমার 200 250 টাকা করে প্রতি মিনিট। তো আমি তো ফোন করতাম প্রতিদিন ওই কলিং কার্ড দিয়ে, আসার পর আচ্ছা। পরে। তা আম্মা শুনতো। তো শোনার পরে আমি যখন 1 মাস হয়ে যাওয়ার পরে প্রথম বিল পাইলাম, তো প্রথম বিল পাওয়ার পরে তা আমার তো মানে চোখ বড় বড় হয়ে গেল। আরে কি বলে এটা, $700 তোমার টেলিফোন বিল, কলিং কার্ডের। তা আম্মাকে বললাম, আম্মা এত টাকা বিল আসছে কলিং কার্ডে, 700 কত জানি। আম্মা বলে যে তুই তো এই 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 টাকার অর্ধেকটাই খালি কানছস। তো আচ্ছা। আচ্ছা। এখন তার মানে $350 আই ওয়াজ জাস্ট ক্রাইং। তো আম্মা সবসময় বলতো যে তুই, তোর বাবা থাকার দরকার নাই, তুই চলে আয়, বাংলাদেশে চলে আয়, এখানে ব্যবসা ট্যাবসা করবি, পড়াশোনা শেষ কর, ব্যবসা কর, যেটা কর করবি।
আম কিন্তু আবার তখন মন বলে যে আর সব বন্ধুরা টিকে যেতেছে। আমি যদি টিকে না যেতে পারি আমেরিকাতে, তাহলে জিনিসটা মানে এগোতে লাগে। তখন মনে হলো যে somehow I need to survive, right? জি, সো জি। ওর থেকে মনকে সান্ত্বনা দেয়া, মানে স্ট্রাগল করা, জানা। আর এখন তো ধরো অনেক ইমিগ্রেন্ট আছে আমেরিকাতে, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন আছে, বা অনেক কিছু প্রশ্ন করলে প্রশ্ন জানা যায় গুগলে বা এরকম। কিন্তু তো আমাদের সময় তো ওগুলো কিচ্ছু ছিল না। জি, আর জি। আমি তখন পড়ে গেলাম বিপদে। কোথায় থাকি, বিদেশিদের সাথে রুমমেট শেয়ার করি। পরে ফ্রেন্ডদের সাথে, বাংলাদেশি একটা ফ্রেন্ড ছিল কাজী, ওর সাথে আচ্ছা, আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। পরে আমি ১ সেমেস্টার পড়ার পরে নিউ ইয়র্কে দৌড় দিলাম। কারণ নিউ ইয়র্কে আমার কিছু ফ্রেন্ড ছিল। তো নিউ ইয়র্কে গ্রেহাউন্ড বাসে, সেই লম্বা বাস জার্নি। তো আ মানে ওইটা সবচাইতে সস্তা। তো $65 টিকেট ছিল জর্জিয়া থেকে তোমার নিউ ইয়র্ক সিটি পর্যন্ত। তো ট্রেনে ওই বাসে করে আসলাম। আসার পরে ফ্রেন্ডরা পিক আপ করলো। তারপরে তোমার এই তো ফ্রেন্ডদের সাথে থাকা। নিউ ইয়র্কের আগে কোথায় ছিলেন? ফার্স্ট নিউ ইয়ার কি ইয়র্কে আগে কোথায়? ছিলাম, হ্যাঁ, জর্জিয়াতে। জর্জিয়াতে ছিলেন। জর্জিয়ার আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জর্জিয়াতে টাউনটার নাম ছিল মিলেসভিল। মিলেসভিলটা আচ্ছা, হলো জর্জিয়া কলেজের একটা একটা কলেজ টাউন। মিলেসভিল, মেইকন অগাস্টা, আটলান্টা থেকে ২ ঘন্টা আচ্ছা, ২.৫ ঘন্টা দূরে। ছোট্ট একটা আচ্ছা। টাউন ছিল। তো যাই হোক, এই তো নিউ ইয়র্কে আসা। নিউ ইয়র্কে আসার পরে তারপরে তারপরে স্ট্রাগল লাইফ, যে হ্যাঁ, আম এর মধ্যে তো অনেক টাকা, যা টাকা নিয়ে আসছিলাম, জি, আব্বা জি। টাকা দিয়ে দিছিল। কিন্তু ওগুলো আমি ধরো ৩ মাসের মধ্যে শেষ। মানে এভরিথিং ওয়াজ কালারফুল, রাইট? সো জি, জি, আম জি, জি। আর যখন তোমার ফ্রিডমটা আসে যে হ্যাঁ, আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট। তার মানে এই না যে আমি কোন খারাপ কাজ করছি। তার মানে আই ক্যান স্পেন্ড মানি, সো দ্যাট ওয়াজ। এবং আমাদের যে জিনিসটা হয় পুরান ঢাকা বা অন্য জায়গায়, আহ, মানুষ ছোট হলে কি হবে, দিল এত বড়, রাইট? তো ধরো সত্যি। আমার রুমমেট ছিল সাদা। তো ওরে ওরে নিয়ে গেলাম ওয়ালমার্টে একটা গেঞ্জি কিনতে। তখন আমার মনে আচ্ছা। হয় যে আমি একটা গেঞ্জি কিভাবে কিনে, ওরে একটা কিনে দিই। তো মানে ও কখনো আমরা আসলে মানি ম্যানেজ করতে শিখি নাই বাংলাদেশে। জি, এখন হয়তো বা অনেক ছেলে মেয়ে বা তোমরাও অনেক কিছু বুঝো, কিন্তু আমরা যে টাইমে আমি আসছি, ওই টাইমে আসলে মানি ম্যানেজ কি জিনিস, এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় কখনো দেয়া হয় নাই বাংলাদেশ থেকে। তো আচ্ছা। পরে যে টাকা তোমার, যেটা আমার ১ বছরে পুরা টাকাগুলা শেষ করার কথা, ওটা আমি ৩ মাসেই শেষ করে ফেললাম। তো যাই হোক, ওইটা অন্য স্টোরি। তো এখন জি, নিউ ইয়র্কে আসার পরে ফ্রেন্ডদের ঘাড়ে বইসা আর কতদিন খাওয়া যায়। পরে জি, আব্বা জি। আম্মা তো জানে পড়তেছি। কিন্তু আসলে তো পড়তেছি না, নিউ ইয়র্কে ঘুরে বেড়াইতেছি। তো তারপরে লং স্টোরি, এখানে স্টোরি শর্ট করে দেই। তো যাই হোক, পরবর্তীতে আমি ধরো এরকম ৩-৪ বছর একটু একটু ক্লাস করি বা করি না, মানে স্টুডেন্ট ভিসাটা কোনো মতে অ্যাক্টিভেট রাখছি আরকি। মানে মানে ধুকে আগুন জ্বলার মতো জ্বলতেছিল স্টুডেন্ট ভিসাটা। কিন্তু আমার স্ট্যাটাসটা ছিল লিগ্যাল। কারণ এই যে ১ সেমেস্টারে একটা ক্লাস নেই বা এই করি, ওই করি। তো তারপরেই তোমার এই আম হ্যাম্পটন, নিউ ইয়র্কের হ্যাম্পটন, স্যাগ হারবার। নিউ ইয়র্কের হ্যাম্পটন, স্যাগ হারবার হলো এটা তোমার পশ এরিয়া। মানে সব বড়লোক সেলিব্রিটিদের বাড়ি ওইখানে। তো ওইখানে আচ্ছা। তোমার ধরো অ্যালেক বলডিন্স, তোমার অ্যাক্টর, সিঙ্গার বিলি জুয়েল, স্টিভেন স্পিলবার্গ, এবং বড় বড় ফিল্ম, নিকোল কিডম্যান, এদের এদের অনেক বাড়ি, সামার হাউস। তো ওইখানে একটা জাপানিজ রেস্টুরেন্ট আমি প্রথম কাজ শুরু করলাম। দ্যাট ওয়াজ জাস্ট টু হেল্প কুকস অথবা শেফদেরকে। মানে আমি তখন কুকও না, অনেকটা ডিশ ওয়াশার কাম হেল্পার। সো আচ্ছা। চিংড়ি মাছ পিল করতাম। চিংড়ি মাছের বক্সগুলোর মধ্যে আবার লেখা থাকতো মেড ইন বাংলাদেশ। খুব ভাল লাগতো ও যে ওয়াও! বাংলাদেশি চিংড়ি। সে প্রাউড ফিল মনে হইতো না যেখানে আপনি Proud, মানে I was দেখবেন I was বাংলাদেশের amazed. একটা oh my I God, was আমেরিকা I was amazed, হ্যাঁ। মানে বাংলাদেশের নামটা চিংড়ি মাছের বক্সে দেখে মানে I was like stunned. I said, "Oh my God, this is crazy." তো তখন শেফ বা অন্যান্যদেরকে বলতাম, "দেখো এটা কিন্তু আমাদের দেশ থেকে আসছে।" তো যাই হোক, সে তোমার একটা জিনিস এড করি, এখনো আমাদের হ্যাঁ, শেফ কোটে যখন আমি বাংলাদেশ লেখা দেখি না, হ্যাঁ, আমি মানে যখন এটা হাতে পাই আমি দেখাই সবাইকে, "এই দেখ এই যে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ হ্যাঁ, শেফ কোটটা।" হ্যাঁ, এখনো হ্যাঁ, অনেক শেফ কোট মানে আমাদের কিন্তু বাংলাদেশ থেকে আসে। কোয়ালিটি কিন্তু অনেক ভালো স্টিল শেফ কোটের। না, না, ইউ রাইট। যেমন ধরো আমি এইখানে আমরা যে ব্র্যান্ড নেম জ্যাকেট গুলা পরি, শেফ জ্যাকেট, যেমন এটা তোমার ব্র্যান্ড নেম জ্যাকেট, তোমার শেফ ওয়ার্কস বলে। শেফ জি, ওয়ার্কসটা হলো তোমার সবচেয়ে এক্সপেন্সিভ ব্র্যান্ড নিউ জ্যাকেট কোম্পানি তোমার শেফদের জন্য আমেরিকাতে। তো এই শেফ জ্যাকেট গুলার এক একটা স্টাইল, কিছু কিছু স্টাইল, যেমন এই স্টাইলটা আমি লাইক করি। এটা মানে তোমার চেইন বাটন, কোনো বাটন না, এখানে চেইন ইয়ে করা। তো এটা কিন্তু মেড ইন বাংলাদেশ।
এবং এটা আমি যখন প্রথম অর্ডার দিছি, ইট ফিটস মি সো ওয়েল অ্যান্ড খুব কমফোর্টেবল। তো তো পরে মেড ইন বাংলাদেশ। সো ইটস 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 রিয়েলি ফিলস গুড, রাইট? তো এত দূর থেকে আসা, গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের এত ডেভেলপ করা, এটা তো একটা বিশাল ভালো ব্যাপার। তো শেফ, তো যাই হোক। একটা একটা কোশ্চেন ছিল এর মাঝে, যে আপনি তো শেফ ওই যে ডিশ ওয়াশার হিসেবে শুরু করেন। সো হ্যাঁ এই যে হ্যাঁ শেফ কোটের কথা বা শেফ জ্যাকেটের কথা আমরা যখন বলতেছি, সো আপনি হ্যাঁ ফার্স্টে যখন এপ্রনটা পরেন, হ্যাঁ কিছু তো দিছিল ডিশ ওয়াশিং এর সময়, তখন হ্যাঁ আপনার হ্যাঁ ফিলটা কি মনে হয়েছিল কিচেনে? আমার কোনো ফিল হয় নাই। আমি তোমাকে ঘটনাটা বলি এরকম। কারণ আমি আচ্ছা। তখনও জানতাম না যে I wanted to be a chef, রাইট? কারণ ওইটা ছিল আমার সামার জব। কারণ ও তোমাকে যে স্টোরি শর্ট করলাম, যে হ্যাঁ, এর মধ্যে I fall in love with my wife, right? And she doesn't have a green card and I don't have a green card. সো আমার শুধু স্টুডেন্ট ভিসাটা ওই যে ধিপি আগুনের মতো জ্বলতেছে। মানে এই থাকে এই নাই, এরকম একটা অবস্থা। আর ওর তো টোটালি স্ট্যাটাস নাই। ও পরে পরে আমি আই জাস্ট গেট ম্যারিড। আমি অলওয়েজ মানে আমার মাথায় যেটা ঢুকে আই জাস্ট গো ফর ইট। তো মাস হ্যাঁ হ্যাঁ, তো তোমার আব্বা আম্মাকে জানাইছি, অফকোর্স আমরা কোনো খেলাধুলার মধ্যে নাই যে প্রেম করে ঘুরে বেড়ানো। তো আই জাস্ট ডিরেক্টলি প্রপোজড হার অ্যান্ড দেন আই হ্যাড টু গো সি হার ফ্যামিলিজ। তারপরে তোমার ওর আব্বা আম্মা বাংলাদেশে আমার আব্বা আম্মার সাথে মিট করার পরে ওয়েন দে অ্যাগ্রিড উই জাস্ট গট ম্যারিড। এটা কি আপনার এবং শেফ ক্যারিয়ার শুরু হওয়ার আগে? শেফ মানে ক্যারিয়ার শুরু হওয়ার আগে, শেফ ক্যারিয়ার শুরু হওয়ার আগে আমি ইউনো এটা বলতে ভাল লাগে, মানে ইট জাস্ট লাইক ফ্যান্টাস্টিক একটা জিনিস যে আমার ব্যাংকে ছিল। সুন্দর একটা জার্নি শেফ। পুরো জার্নিটা হ্যাঁ আপনার সাথে ছিল ক্যারিয়ারে। হ্যাঁ, আমার টোটাল ব্যাংকে তখন টাকা ছিল, মানে আমার আমেরিকার ব্যাংকে 1286 অথবা 80 সামথিং এরকম একটা টাকা ছিল। আচ্ছা। তো আমেরিকান নিয়ম হলো যে তুমি যখন বাসা ভাড়া নিবা তখন তোমাকে 1 মাসের অ্যাডভান্স দিতে হয়। তো জি। এটা $600 করে 1 বেডরুমের বাসা। অনেকে আমাকে বলছিল যে রুমমেট নিয়ে 2 বেডরুমের বাসা, ওই সমস্ত এক রুম ভাড়া নিয়ে এরকম যাওয়াতে। আমি বলছি, না না, বিয়ে করছি, আমি আমার ওয়াইফ নিয়ে থাকবো, আমি নিজস্ব ইয়ের মধ্যে, আমি কেন অন্য জনের সাথে শেয়ার করতে শেয়ার। যাব? জি, জি। মানে মানে অ্যাপার্টমেন্ট অথবা বড় বাসা। আমি তখন $600 একটা ছোট্ট বাসা পাইলাম, 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। ওটার প্রথম চলতি মাসের ভাড়া এবং 1 মাস অ্যাডভান্স দেওয়ার পরে, সো মাই ব্যাংক বিকাম $80. So I had $80 in my journey, right? So পরেরটা পরে দেখা যাবে, মানে ইনশাআল্লাহ, আল্লাহর রহমত, বিসমিল্লাহ বলে শুরু করা জার্নি, রাইট? এই তো। তো পরে তোমার যাই হোক, তো ওখান থেকে আমি লং আইল্যান্ড যখন গেলাম ওই চাকরিটা সামার জবের জন্য, তো ওই জি, জি। চাকরিতে তখন ডিশ ওয়াশিংটা জাস্ট পার্ট টাইম জব, সামারে ওরা খুব বিজি থাকে। তো হেল্প করা কিচেনে এদিক সেদিক করা, অ্যান্ড ইট ওয়াজ এ ক্যাশ মানি, মানে আই ডিড নট পে ট্যাক্স দ্যাট টাইম। তো তোমার ইট ওয়াজ এ গুড ক্যাশ মানি এবং কাজ করতে থাকি। কিন্তু যখন আমি দেখি, মানে এই যে কাজ করার ফাঁকে ফাঁকে একসময় দেখলাম যে বিভিন্ন অ্যাক্টর এরা আসে। আমি তো অনেক মুভি দেখি সেই বাংলাদেশ থেকেই, ইংলিশ মুভির অনেক অ্যাক্টরকে আমি ঢাকা থেকেই চিনতাম। সো আচ্ছা, অ্যালেক বলদিন আমার একটা প্রিয় অভিনেতা। তো আমি যখন হঠাৎ করে আমি দেখি সে তোমার রেস্টুরেন্টে এসে হাজির। তো আচ্ছা, আচ্ছা। এত বড় একটা অ্যাক্টর সে, তোমার মানে আমাদের যে জাপানিজ ওনার ছিল, ওর নাম ছিল তোরা সান। মানে তোরা, ওরা তো সবসময় সবকিছুর সাথে সান অ্যাড করে জাপানিজরা। তো ও অ্যালেক বলদিন বলছে, তোরা সান হাউ আর ইউ, মানে পারলে মাথাটা তোমার মাটিতে লাগায় দেয়। আমি তখন চিন্তা করলাম যে শালার কি রেসপেক্ট, আমি তখন আমার কাছে মনে হলো যে তোরা সানরে এত রেসপেক্ট সে কেন দিতেছে। তখন তোরা হাসানরে জিজ্ঞেস করলাম, ম্যান খুব অনেক রেসপেক্ট। বলে কি, হ্যাঁ শেফদের অনেক রেসপেক্ট, সুশি শেফদের। তখন আমার কাছে মনে হলো, ওয়াই আই ডোন্ট বিকাম এ শেফ। কারণ কারণ সেম টাইম গুলাতে ধরো আমার জি। সব ফ্রেন্ডরা 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি করতেছে, কেউ ইঞ্জিনিয়ারিং এ, কেউ ডাক্তারি আচ্ছা, ইন্টার্নশিপ করতে যাচ্ছে, কেউ তোমার আচ্ছা। মাস্টার্স করতেছে, আহ, কেউ কেউ তোমার মাস্টার্স শেষ হইলো, আর আমি স্টিল আন্ডারগ্রেড। কলেজের কিছু ক্রেডিট এদিক সেদিক করা, কোনো অ্যাসোসিয়েট ডিগ্রিও নাই, তোমার কিচ্ছু নাই, শুধু ইন্টারমিডিয়েট পাস, কারণ বাংলাদেশে বিকম পরীক্ষাটাও দিয়ে আসি নাই। তো তোমার পরে জি, আমি জি। চিন্তা করলাম যে আচ্ছা, এত বড় রেসপেক্ট যেহেতু তোর আসানে একটা ফিল্ম অ্যাক্টর দিল, সে না যায় না, কারণ তাকে তো সে ওইভাবে চিনে না, সে ওইভাবে চিনে যে তোর আসান একটা শেফ, এর দোকান থেকে তোমার তখন ওইখানে ওই টাইমটা আসলে তখন আম, ছিল বিল ক্লিন্টনের সময়। তখন বিল ক্লিন্টন তখন তোমার ইলেকশনে দাঁড়াবে, ওর ফান্ড রেজিং এর জন্য অ্যালেক বলদিনের বাসা একটা ইভেন্ট ছিল। তো অ্যালেক বলদিন নিজেই আসছে
তোরাসানকে কিছু সুশি অর্ডার দেওয়ার জন্য, সুশি প্ল্যাটার অর্ডার দেওয়ার জন্য। তো এবং আর যেহেতু লোকাল, তো তখন থেকে আমার ইন্সপিরেশনটা জাগলো যে হ্যাঁ, আমি একটা জব উইদাউট এ এডুকেশন, তা আমার মনে হয় আমার এই এই প্রফেশনটাতে ফোকাস করা উচিত। দেন আই ক্যান বিকাম এ সুশি শেফ, নট শেফ। I was fully devoted to making sushi chef. That's all I want to do, right? শেফ, Wanted to do. এখন এর মাঝে একটা কোশ্চেন, আপনি তো মানে শেফ হওয়ার স্বপ্ন দেখা শুরু করছেন তখন ছোট ছোট ভাবে, কিন্তু অনেক কিছু আপনার কিন্তু অনেক মাথায় বাধাও ছিল যে আমি হব কি হব না, হব কি হব না। সো কোন প্রবলেম গুলো আপনার তখন মাথায় ছিল যে আমি এটা করি না বাদ দেই, করি না হলে বাদ দেই? সো এমন কোন কনফিউশন ছিল সেই সময়? আচ্ছা, এই জিনিসটার ক্ষেত্রে ধরো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, রাইট? তো আমি আমি সবসময় দেখি যে আমার মন যা চায়, আমার হার্টস যদি বলে যে হ্যাঁ, লেটস গো ফর ইট, জাস্ট গো ফর ইট, আই ডাইভ ইন। আমি অনেক কিছু লাইফে করছি, আই জাস্ট ডাইভ ইন। I fail so many times, so many different direction, but I never regret because Allah has a plan for you, right? তো এখন তুমি তোমার মনে যেটা চাইলো, তুমি যদি ওটা না দোটানার মধ্যে পড়ো, then you জি are জি। putting yourself in a two different boat. এবং দুইটা নৌকা ধরো, দুইটা নৌকাতে তুমি পা দিলে কি হবে? একটা এদিকে গেলে আরেকটা এদিকে গেলে, তুমি তো স্প্লিট, রাইট? তখন তুমি আসলে টিকতে পারবা না, অথবা পানিতে পড়ে যাবা। সো এই ডিসিশন গুলোর ক্ষেত্রে একটু স্ট্রং অ্যাটিটিউড এবং স্ট্রং মাইন্ডের হতে হয়। এবং তোমার যদি গাটস বলে যে হ্যাঁ, আই ওয়ান্ট দ্যাট, ইউ শুড গো ফর ইট। ফেল ফেল তুমি হইতে পারো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, মানুষ যখন 100% প্লাস দেয়, দেওয়ার পরে ধরো তুমি এখানে ফেল করলা, রাইট? কিন্তু তখন তোমার রিগ্রেট থাকবে না, কারণ ইউ ইউ হ্যাভ ডান এভরিথিং। তুমি 100% দিছো। এখন তুমি এটা পাও নাই কারণ আল্লাহ এটা তোমার জন্য চায় নাই, আল্লাহ তোমার জন্য সুইটেবল মনে করে নাই, বিকজ আল্লাহ হ্যাজ এ বেটার প্ল্যান ফর ইউ। তো এখন অলওয়েজ। যে জিনিসটা হবে তোমার, আমার ক্ষেত্রে সেম জিনিসগুলো, তো আমার কখনো রিগ্রেট হয় না যে এই জন্য। কিন্তু তুমি যদি 99% করার পরে যদি ফেল করো, গেইন করলে তো গেইন করলাই, হ্যাপি, ইউ আর হ্যাপি। কিন্তু তুমি যদি ফেল করো, তখন তোমার মনে সবসময় একটা খুঁতখুঁতি থাকবে, ইস, আমি যদি আর 1% কষ্ট করতাম, তাইলেই তো আমি 100% পেয়ে যেতাম। তো এই রিগ্রেটটা নিয়ে তোমাকে সারা জীবন ভুগতে হবে, কিন্তু আই ডোন্ট হ্যাভ দ্যাট। কারণ আমি যেটাই করি, আই জাস্ট পুট মাই সেলফ 100% টু ইট। আর যেই ভাবে আপনি বললেন আসলে শেফ, যে আমাদের ইয়াং জেনারেশনদের এখন সব থেকে বড় প্রবলেম যে আমরা অনেক কনফিউজড আমাদের ক্যারিয়ার নিয়ে। আমি আমি কি করবো আমি জানি না, এমন একটা সিচুয়েশন। সো আমার মনে হয় যে আপনার এই ছোট একটা স্টোরি অনেক হেল্প করবে। বাট শেফ, এর মাঝে আমার একটা কোশ্চেন, যে আপনি তো নিজের থেকে একটা ডিসিশন নিয়েছেন, সেই সময় আপনার ফ্যামিলি কি সাপোর্টিভ ছিল? উনারা কি এটা ইজিলি নিয়েছিল? আচ্ছা, তো এখন এই ঘটনাগুলোর মধ্যে ধরো আমি তো তখন বিয়ে করছি, আব্বা আম্মা জানে। আর যেহেতু আমাদের দুজনের একজনও গ্রিন কার্ড ছিল না, আমরা তো দেশেও যাইতে পারি না, এখানেই বিয়ে করছি। তো আব্বা আম্মা ধরো দেশের থেকে সব শাড়ি গয়না সব পাঠিয়ে দিছে আমার ওয়াইফ, তোমার ভাবির জন্য। ও ইটস ফাইন। কিন্তু এখন আসলে ওইভাবে আমি কখনো বলি নাই যে হ্যাঁ, আমি কি করতেছি, বুঝছো? আচ্ছা যে আচ্ছা। আম জাস্ট ওয়ার্কিং। আব্বাও কখনো জানতে চায় নাই যে আমি কি করি। কারণ এটা আসলে তখন বুক ফুলায় বলারও কিছু ছিল না আমার জন্য যে হ্যাঁ, আব্বাকে আমি কিভাবে বলি যে আমি একটা দোকানে এই মানে কুকের কাজও না, মানে ওই দোকানে থালা বাসন ধুই বা আচ্ছা। তোমার তোমার জি জি। চিংড়ি মাছ পিল করি। এটা আসলে বলার মতো না। ধরো আমার আমার কিন্তু যখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আই ওয়ান্ট টু বি এ শেফ, তখন কিন্তু আমার চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট হলো। তখন কাউকে বলা না বলার চাইতে আমার গোলটা প্রায়োরিটি পাইলো যে হ্যাঁ, আমাকে তোরাসানের মতো একটা সুশি শেফ হইতে হবে। তো এই সুশি শেফ হইতে গেলে আমার কি কি জিনিস করতে হবে, ওগুলার ওগুলার ট্র্যাক গুলা রেডি করা। এন্ড দ্যাটস হোয়াট আই ডিড। শেফ, এর মধ্যে এই জার্নিটার মধ্যে ছোট জার্নি কিন্তু আপনার, মানে ছোট বলতে অনেক লম্বা জার্নি ছিল আপনার জন্য, যে ছোট একটা স্টোরির মধ্যে আপনি যখন সুশি শেফ হিসেবে শুরু করার জন্য মানে আপনি ডিটারমাইন্ড যে আমি শুরু করব, তখন আপনার জন্য চ্যালেঞ্জ সব থেকে বড় কোনটা ছিল? মানে সময়টা বেশি চ্যালেঞ্জিং ছিল, ওইটার মধ্যে টাইম দেওয়া, নাকি নিজেকে প্রুভ করার চ্যালেঞ্জ ছিল, নাকি টাকা পয়সা ইনকামটা আপনার জন্য চ্যালেঞ্জ ছিল আপনার মানে সেই এইজটায়? হ্যাঁ, হ্যাঁ। আসলে কিছু কিছু ব্যাপার, আমি কখনো টাকা পয়সা, আ I never run after money. আমি কখনো আচ্ছা। টাকার পেছনে দৌড়াইনি। কারণ টাকার পেছনে যদি দৌড়াইতাম, তাহলে হয়তোবা আমি অন্য কোনো প্রফেশন চুজ করতাম।
ঠিক আছে? লেটস পুট দিস অন এ সাইড। সো টাকা ওয়াজ নেভার এ প্রায়োরিটি ফর মি। হ্যাঁ, তো এখন পর্যন্ত মানে আমি টাকার চাইতে যে জিনিসটা আমি প্রায়োরিটি দেই, হ্যাঁ, কোনটাতে অবশ্যই টাকা দরকার আছে। আমি কিন্তু বলতেছি না যে টাকা দরকার নেই। টাকা দরকার আছে, হ্যাঁ। আই ওয়ান্ট টু ড্রাইভ এ Audi Q7। তো এখন এইটা $90,000 কার। এখন তোমার এটা কিনতে হলে অবশ্যই আমার টাকা দরকার আছে। তো এটার জন্য আমাকে অবশ্যই। কাজ করতে হবে, রাইট? কিন্তু আম আমার মিলিয়নিয়ার হওয়ার জন্য দৌড়ানোর কোনো ইচ্ছা আমার নাই। কিন্তু আমার যেটা নেসেসিটি, যেটা আমি চাচ্ছি, আমার মন চায় যে হ্যাঁ, I wanted to আম আ wear a tag heuer watch। তো ওইটা কিনতে আমার $1,800 লাগলো বা এই লাগলো। I will work for that। কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ লাইক $25,000 রোলেক্স। ওইটা আমার মাথায় নাই। এটা আমি কখনো চাইও না। ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট ডায়মন্ড গ্রাফটেড তোমার ওমেগা ওয়াচ, যেটা তোমার $125,000 দাম। আই ওয়াচ, আমি ওগুলো দেখি, কিন্তু ওইটা আমাকে কখনো আকৃষ্ট করে না। কিন্তু যে জিনিসটা আমি চাই, সেটা আমি পাই এই জন্যই, কারণ ওটার জন্য আমি 100+ সবসময় দিই এবং ওইটার জন্য আমি কাজ করি। তো যাই হোক, তো এখন তোমার তোমার প্রশ্নটা ছিল কিরকম, যে মানে ভুলে গেলাম আ আবার। আ আপনি যখন মানে শুরু করেন, সো আপনার হুম, জন্য চ্যালেঞ্জিং কোনটা ছিল? টাকা হ্যাঁ, ইনকাম করাটা, সময়ে ম্যানেজ করাটা? কারণ অনেক সময় দিতে হয় শেফদের। নাকি রাইট, আপনার নিজেকে গ্রো করার যে আগ্রহটা হ্যাঁ, হ্যাঁ, সেটা? হ্যাঁ, হ্যাঁ। আমার আমার জন্য চ্যালেঞ্জিং পার্টটা ছিল জি। হাউ আই ক্যান বিকাম এ সুশি শেফ। তো আচ্ছা, আচ্ছা। চ্যালেঞ্জিং এটা এই কারণে, কারণ তখন তো আমাকে জিরো থেকে শুরু করতে হয়েছে। কারণ জি, আমি জানতামও না সুশি রাইস কত প্রকারের হতে পারে, রাইসটা কতটুকু ওল্ড হইতে পারে, কতক্ষণ কুক করতে হয়, রাইস ভিনেগারের সাথে মিরিন কেন যায়, কেন সল্ট দিতে হয়, কেন রাইসটাকে সোক করতে হয়, কেন কেল ইউজ করতে হয় তোমার ব্রাইনের মধ্যে। এই যে থট প্রসেস গুলো, এগুলো তো আমার মধ্যে ছিল না। এগুলো জি, তো আমাকে জানতে হবে। কিন্তু তখন আমার জি। কাছে মনে হচ্ছে যে হাউ ফাস্ট আই ক্যান লার্ন। কত তাড়াতাড়ি আমি জিনিসটা জানতে পারবো, তত আমার জন্য মঙ্গল। তত আমি ফিল গুড যে হ্যাঁ, আই নো হাউ টু মেক সুশি রাইস A to Z। আর আমার কাছে জানার বিষয়টা এরকম যে আই ওয়ান্টেড টু নো বিহাইন্ড দ্য স্টোরি ওই জিনিসটা। আই ওয়ান্টেড টু নো এভরিথিং, ওয়াই দিস থিংস ইজ হ্যাপেনিং। হ্যাঁ, তুমি তুমি থিকেনার দিয়ে সস ঠিক করতেছ। তো থিকেনার আমরা ধরো আমাদেরকে কোনো একটা কিচেনে তোমাকে দেখাইলো ফ্লাওয়ার করা, দিয়ে তুমি সব সস ঠিক করতেছ। কিন্তু এই রুটাই কিন্তু একমাত্র থিকেনার না। আর কি কি থিকেনার আছে, রাইট? তোমার অ্যারারুট, বার্লি, স্টার্চ, পটেটো স্টার্চ, রাইস স্টার্চ, স্টার্চ। তো এরকম অনেক রকম স্টার্চ, তারপরে তোমার কর্ন ফ্লাওয়ার। তো এগুলো সবই থিকেনিং এজেন্ট। অ্যাট দ্য সেম টাইম ইউর জ্যান্থাম গাম, যেটা তুমি কোল্ড জিনিসকে থিকেন করতেছো, ড্রেসিং গুলাকে জ্যান্থাম গাম দেওয়া হয়। এই জিনিসগুলা আমি সবসময় জানতে চাইছি খুব ফাস্ট ট্র্যাকে, কিন্তু 100%, নট 99%। তো এইটাই আমার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যে হাউ ফাস্ট আই ক্যান লার্ন, হাউ মাচ আই ক্যান পুশ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্টেড টু সে, আই মাস্ট সে, এই জার্নিতে তোমার লাইফ পার্টনার, ধরো তুমি তখন বিয়ে করো নাই, সো ইউ আর ফাইন, ইউ ক্যান সোলো ড্রাইভ লট অফ থিংস, রাইট? জি, কিন্তু আই ওয়াজ ম্যারিড। সো বউকেও তো সময় দিতে হবে, ঠিক না? একটা একটা রিক্রিয়েশনের ব্যাপার আছে, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া করা। কিন্তু স- মানে শম্পা কিন্তু আমাকে ফুল ব্লোন সাপোর্ট দিয়ে গেছে যে আচ্ছা। হ্যাঁ, কারণ এই এই জবটা আমার প্রায়োরিটি, অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ শেফ। এবং এই শেফ হওয়ার পেছনের যতটুক টাইম অ্যান্ড এফোর্ট দেয়া দরকার, শি হেল্প মি টু ফোকাস ইনটু দ্যাট ট্র্যাক। শেফ, আপনি তো তাহলে আমাকে অন্যভাবে মোটিভেট করতেছেন এখন, বুঝছেন? আচ্ছা শেফ, সো শেফ, আপনি যখন সুশি সম্পর্কে জানলেন, তখন আমি যদি একটা কোশ্চেন করি যে আপনার কি কখনো মনে হয়েছে যে আমার এখন এটার মধ্যে প্যাশন আছে? কোন সময়টা আর কি আপনার মনে হয়েছে যে আমি আসলে এটার জন্য, আমি আমার প্যাশন আছে এখন রান্না বান্নায়? শেফ হওয়ার পরে নাকি যখন কাজ করতেছিলেন তখন? একটা প্যাশন গ্রো হয় না আমাদের মধ্যে একটা কাজে? হ্যাঁ, সো প্যাশনটা ওই যে, গ্রো হয়েছে তখনই যখন আমি জানতে শিখছি, ও আচ্ছা, যখনই আমার জানার আগ্রহ বাড়ছে। তো প্রথম তো আমি আমার প্যাশনটা পেয়ে গেলাম যে হ্যাঁ, আই ওয়ান্টেড টু বি এ শেফ লাইক তোরাসান। সো আচ্ছা। তার মানে এই প্রফেশনটা আমার জন্য একটা প্যাশন, কারণ আই জি, ওয়ান্ট দ্যাট রেসপেক্ট। দেখো, তখন কিন্তু আমি টাকার কথা চিন্তা করি নাই। টাকার কথা চিন্তা করলে আমি ওই রেস্টুরেন্টের যদি ওয়েটার অথবা সার্ভার হইতাম, অথবা ধরো জি, বাস বয়, যে হ্যাঁ, টেবিল ক্লিন কইরা তোমার
যারা টেবিল ক্লিন করে তোমার লোকজন গেস্টকে বসায় আর কিচেন থেকে খাবার নিয়ে টেবিলে রাখতো, সার্ভাররা বলতো যে এখানে রাখতে, বাস বয় ওয়াজ মেকিং 3 টাইমস মানি দ্যান মি। আমি যখন কাজ করতাম ওইখানে, ধরো আমি আচ্ছা, আচ্ছা। $10 মেক করলো, $30 মেক করতাম, আমি জাস্ট তোমাকে উদাহরণ দিতেছি। জি, জি, তো জি। আমি তো তখনই তাহলে ওইটাই করতাম, যে এটা হ্যাঁ আমি সত্যি। বাস বয় হয়ে তারপরে আমি ওয়েটার হয়ে যাব, তারপরে আমি $100,000 মেক করবো, বাট সে টাকার ওটা আমি চাই। টাকার কথা টাকার কথাটা যেহেতু এসেছি যে আমি এই জিনিসটা মেনশন করার মেইন রিজন হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মনে করি বিদেশে গেলে টাকা ইনকাম করতে পারবো, এর সবাই না, অনেকেই আছে যে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য। আমি কিন্তু আসছি সে কিছু শেখার জন্য। যখন আমি হুম, বাংলাদেশের স্ট্রাকচারটা দেখলাম, সো আমার মনে হলো না, আমার আরো কিছু শেখার আছে, এই জন্য আসা। ভালো ভালো শেফদের সাথে কাজ করব, বাট টাকাটাও দরকার, আপনি যেটা বললেন শেফ, টাকাটাও আমাদের লাইফে দরকার। বাট আমি যদি শুধু টাকার দিকে ফোকাস করে আমি ক্যারিয়ার, এখন যারা ইয়াংরা করতেছে, সো আপনার কি মনে হয় এটা আসলে ফেলিং এর চান্সটা কতটুকু থাকে যে এই শেফ ক্যারিয়ারে, যদি টাকার প্রতি আমরা সবসময় মনোযোগ থাকে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা এরকম, মানে প্রশ্ন আসলে ওই যে পার্সন টু পার্সন ভ্যারি করে। ঠিক আছে? জি, এখন জি। ধরো তোমার যে চাহিদা, তোমার যে নিড আর আমার যে নিড এক না। ঠিক আছে? এবং তোমার ফ্যামিলি স্ট্রাকচার এবং আমার ফ্যামিলি স্ট্রাকচার এক না। তো এখন অ্যাজ এ পার্সন হিসেবে, যে মানে ধর তুমি শেফ হচ্ছ বা তোমার ফিউচার দেখতেছো, তুমি এটা করবা ওইটা করবা, তুমি প্রোগ্রেশনে মানে তোমার পিরিয়ডিক্যালি তুমি যে স্টেপ বাই স্টেপ আগাবা, এগুলোর একটা সিস্টেম যে হ্যাঁ তোমার গোল, ইউ ওয়ান্ট টু বি এ শেফ, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু মেক মানি। এখন মানিটা তোমার জন্য কতটুক প্রায়োরিটি? এখন মানিটা যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এই মানিটা যদি তুমি ঠিক মতো না পাও, তাহলে আচ্ছা, তুমি তোমার ফ্যামিলি চালাইতে পারতেছো না, তুমি জি, থাকতেই পারতেছো না, তোমার জি, তুমি খাইতে পারতেছো না, তাহলে দেন হাউ ইউ ক্যান ফোকাস অন ইউর কোরিয়ার টু বিকাম এ শেফ? ঠিক আছে? sure, তার মানে তোমাকে, হ্যাঁ, তো তোমাকে কিছু, কিছু জিনিস করতে হবে। যেমন ধরো তুমি ফার্স্ট ট্র্যাকে যদি তুমি sous chef হইতে যাও, তখন ধরো তোমার তুমি যদি ১-২ বছর টানা কষ্ট করে কাজ করো, দেন ইউ বিকাম এ sous chef। আমি তোমাকে একটা ধারণা দিতেছি। এখন এই ২ ব এই এই ২ বছরের মধ্যে যদি তোমার ফ্যামিলি টাকা ক্রাইসিস থাকে, জি, জি। ওকে, দেন ইউ শুড এক্সপ্যান্ড ওই ২ বছরটা ৪ বছরে নিয়ে যাও। যে হ্যাঁ ঠিক আছে, আমি ২ বছর অল্প, অল্প করে পুশ করব, কিন্তু এট দ্য সেম টাইম আই উইল মেক মানি উইথ আদার জব, এবং ২ টা জব করে আমি আমার ফ্যামিলিটাকে চালাবো। চালায় আমি ৪ বছরের সুশে পাবো। নাথিং রং উইথ দ্যাট। এটা ঠিক সত্যি। আছে? কিন্তু তুমি জি, যদি ২ টাই খাইতে যাও, যে হ্যাঁ, আই ওয়ান্ট টু বি এ শেফ অ্যান্ড আই ওয়ান্ট টু হ্যাপিলি ডু মাই ফ্যামিলি থিং, দেন দেখবা কোনটাই হবে না। ব্যালেন্স তখন হবে না। দেখবে জি, ইউর জাগলিং, রাইট? সো আমরা বল যখন জাগল করি, তুমি যদি স্মুথ না থাকে তোমার জাগলিং এর ব্যাপারটা, তো বল তো পড়ে যাবে। ঠিক না? অনেক সময় আমাদের ৩টা, ৪টা, ৫টা বল নিয়ে জাগল করতে হয়। শেফ, আপনার এত বছরের জার্নিতে আপনি কোন শেফকে, শেফ একটা মিনিট সময় দিবেন, রেকর্ডিং এটা আমি এডিট করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি হচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ। শেফ একটা মিনিট সময় দেন, আমি আবার হ্যাঁ, যাবো হ্যাঁ, না, না, কোশ্চেন। ঠিক আছে, ঠিক আছে। এটা কোনো আমি এডিট অসুবিধা করতে নেই। পারবো রেকর্ডিং এ তো? টেক ইউর টাইম। আমার সময়ের এখন কোনো অসুবিধা নেই। আমি ৮টা পর্যন্ত তোমার সাথে আছি। ৮টা মানে তাহলে আমার ৮টা, মানে তোমার ৯টা। আমি মেসেজ দিয়ে রাখছি। আচ্ছা, সাউন্ড তো খুব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তোমার ফোন থেকে আসতেছিল? না, 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 রুমমেট, আচ্ছা, হাউসমেট আর কি। আচ্ছা, আচ্ছা। ও! আচ্ছা শেফ করছে। সরি হ্যাঁ, শেফ, এরপরের কোশ্চেনটা যাই। ঠিক আছে? আমি এডিট করে বসায় দিব। 3, 2, 1 গো। আচ্ছা শেফ, এরপরে আমার কাছে সবথেকে বড় কোশ্চেন যেটা, যে আপনার লাইফে এত বছরের একটা ক্যারিয়ার, যে আপনাকে তো শেফ একটা মানে রেভলিউশন বলবো, অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। সো এমন কোন শেফ আছে যে আপনার লাইফে সবথেকে বড় রোল প্লে করেছে এই ক্যারিয়ারটাকে অন্য স্টেপে নিয়ে যাওয়ার জন্য? ও, অফকোর্স, অফকোর্স। এভরিবডি নিড এ মেন্টর। ঠিক না? জি, তোমার জি। মেন্টর ছাড়া তুমি মেন্টর ছাড়া খুব কম লোকই লাইফে সাকসেসফুল হতে পারে। এবং আচ্ছা, মেন্টর মানে এই না যে হ্যাঁ তোমার প্রফেশনারি মেন্টর হইতে হবে। তোমার জি।
তোমার তোমার ফ্রেন্ড মেন্টর হতে পারে, তোমার আব্বা তোমার মেন্টর হতে পারে, তোমার ভাই তোমার মেন্টর হতে পারে, তোমার দুঃসম্পর্কের একটা আত্মীয় তোমার মেন্টর হতে পারে। তো যে কেউ তোমার জন্য মেন্টর হতে পারে, মেন্টর ছাড়া কেউ আগাইতে পারে না। তবে আমার প্রফেশনের ক্ষেত্রে আই ওয়াজ লাকি, এবং আলহামদুলিল্লাহ, এবং অবশ্যই আমি সবসময় বলি যে এটা মা বাবার দোয়া, যে হ্যাঁ আই ওয়াজ লাকি ইনাফ টু কাম অ্যাক্রস উইথ শেফ জর্জ ম্যাকনিল। শেফ জর্জ ম্যাকনিল হলো সিএমসি, সার্টিফাইড মাস্টার শেফ ইউএসএ। তো শেফের স্টোরিটা এরকম, শেফ হলো তোমার স্কটিশ আর্মির এক্সিকিউটিভ শেফ ছিল, তারপর সে আচ্ছা, ক্যানাডিয়ান, তারপর ইউএস গভর্নমেন্ট তাকে সেলিব্রিটি ভিসা দিয়ে সে তাকে আমেরিকা নিয়ে আসে। ঠিক আছে? তো শেফ আচ্ছা, যখন আসে তখন প্রথম সে হি বিকাম এক্সিকিউটিভ শেফ ইন নিউ ইয়র্ক ম্যারিয়ট মার্কি। তো আচ্ছা, লাস্ট জব তার ছিল যে হ্যাঁ সে রিটস কার্লটন আমেরিকা, যে মানে সবচেয়ে লাক্সারি ব্র্যান্ড অফ ম্যারিয়ট, রিটস জি, কার্লটন জি, আমেরিকাসে সে কর্পোরেট শেফ ছিল। আচ্ছা, তো শেফ অনেকটা ধরো এই যে বাবা মা যে ছেলে মেয়েদের হাত ধরে হাঁটা শেখায়, জি, 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 তো আমি বলবো শেফ আমার সাথে যারা ছিল, যেমন ধরো আমার ফ্রেন্ড এন্ড্রু বুরেশি, ইটালিয়ান, তো ও হলো তোমার সেন্ট্রাল পার্ক রিটস কার্লটনের এক্সিকিউটিভ শেফ। সো আমি আর ওন এন্ড্রু এবং আরো অনেকেই শেফের হাত ধরে আমরা বড় হয়েছি। তো আচ্ছা, শেফ শেফ যা বলতো সবকিছু মেক সেন্স করতো। শেফ আমাদেরকে বলতো যে হ্যাঁ তুমি লাইফে কখনোই কারো কাছ থেকে কিছু নিবা না। ধরো আচ্ছা, আমি তোমাকে একটা কথা বললাম, তোমার সাথে সাথে আমার এই কথাটা নেয়ার দরকার নাই, আনলেস আনলেস তোমার কাছে জিনিসটা মেক সেন্স মনে হয়, যে ব্যাপারটা তো আসলেই ঠিক। যতক্ষণ পর্যন্ত তোমার মেক সেন্স মনে না হবে ততক্ষণ জি, পর্যন্ত ইউ শুড নট লিসেন, জাস্ট কিপ ইট অন ইউর ব্যাক বার্নার। কিন্তু তুমি যদি তোমার কাছে মেক সেন্স মনে হয় দেন ইউ উইল স্টিক টু ইউ। তখন তুমি হবে কি, জিনিসগুলো থাকবে। এই যে আজকে আমি এত কথা বলতে পারতেছি, আজকে জি, আমি এত কিছু, আমি বলবো না যে জ্ঞান দেয়া, কিন্তু আমার নলেজ যে শেয়ার করতে পারতেছি, এটা আমি বলবো যে হ্যাঁ আল্লাহর মাধ্যমে, শেফ জর্জ ম্যাকনিলের মাধ্যমে আমার নলেজটা পাওয়া। ঠিক আছে, আল্লাহ চাইছে যে শেফ ম্যাকনিল আমাদেরকে নলেজগুলো ঢাইলে দেয়, এবং আমরা জি, স্পঞ্জের মতো শুধু গ্র্যাব করছি। আই ওয়াজ শেফ যখন কথা বলতো আমরা জি, একদম পিন ড্রপ সাইলেন্ট থাকতো আমাদের কিচেনে। আমরা মেশিন বা কোনো তোমার এই ধরো স্টিমারের বা ওভেন চলার ভিতরের ফ্যান, ওই শব্দগুলো শুধু আমরা পাইতাম, আচ্ছা, আচ্ছা। কিন্তু আর কোনো শব্দ ছিল না। সো শেফ ইজ টকিং, এভরিথিং ইজ সাইলেন্ট। সো আমরা এত মনোযোগ দিয়ে শেফের কথা শুনতাম। তো তারপরে ধরো এখন এখন অনেক আরো কিছু, এখন তো ধরো ইনফ্লুয়েন্সার আছে, লোকজনের এইটা আছে ওইটা আছে, এই যে আমরা পডকাস্টে কথা বলতেছি, অনেক ছেলে মেয়ে হয়তোবা শুনবে, হয়তোবা তারা আমাদের কাছ থেকে ইন্সপিরেশন নিতে পারে, বা জি, জি, আমার কোনো একটা কিছু ভাল লাগলে হয়তোবা তারা গ্র্যাব করার চেষ্টা করবে। কিন্তু আমি শেফের পাশাপাশি ধরো কিছু কিছু শেফকে ফলো করতাম। টমাস ক্যালার ইজ ওয়ান অফ দ্য টপ শেফ ইন ইউএসএ। আমরা আমরা অনেকে আমেরিকাতে বলে আমেরিকার কুলিনারির গডফাদার বলে তাকে। তার প্রথম আচ্ছা, রেস্টুরেন্ট তোমার ফ্রেঞ্চ লন্ড্রি, তারপর বুশন, মানে ফ্যান্টাস্টিক শেফ। তারপরে টম কুলিচিও ইজ ওয়ান অফ দ্য টপ শেফ অলসো। সো এই এই এদেরকে, টম কুলিচিওর একটা বই শেফ জর্জ ম্যাকনিল আমাকে তার অটোগ্রাফ দিয়া শেফ আমাদের সবাইকে দিছিল, আমাদের কিচেনে সবাইকে শেফ দিল, যে ওটার মধ্যে লিখে যে হ্যাঁ বইটার নাম হলো তোমার থিঙ্ক লাইক এ শেফ। আচ্ছা, থিঙ্ক লাইক এ শেফ, এটা মনে হয় আমার আমার কাজে আছে, আমি তাহলে বইটা দেখাইতাম তোমাদেরকে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, মানে থিঙ্ক লাইক এ শেফ, টম আচ্ছা, কুলিচিও। সো শেফ অটোগ্রাফ করে আমার কাছে বইটা এখনো আছে। ফ্যান্টাস্টিক বুক, যে হ্যাঁ তুমি আহ, কি মানে শেফদের মতো তুমি কিভাবে চিন্তা করবা। আচ্ছা, শেফরা কিন্তু ভেরি ডাইনামিক, মানে আমি শেফ বলতে এখন এখন কথার প্রেক্ষিতে বলতেছি যে শেফ কিন্তু আমরা সবাই না। যেমন ধরো আমি যতদিন পর্যন্ত না এক্সিকিউটিভ শেফ হয়েছি একটা কিচেনের, জি, ততদিন পর্যন্ত আওয়াজ জাস্ট এ কুক, আওয়াজ ট্রু, জাস্ট এ কুক। কারণ একটা কিচেনে একটাই শেফ হয়, এবং শেফ মানে শব্দের অর্থই লিডার। তুমি যদি লিডই না করতে জানো দেন ইউ আর নট এ শেফ। গুড কুক ইজ নট এ শেফ, গুড কুক ইজ এ গুড কুক। কিন্তু একটা শেফ, তাকে লিডারশিপ রোলটা জানতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। তো যাই হোক, সো টম কলিচের বইয়ে এগুলো আছে। তো এই আচ্ছা, লিডারশিপ রোলগুলা
আসছে সব শেফ জর্জ ম্যাকনিলের কাছে, কিভাবে শেফ কথা বলে। তুমি যখন একটা আইডলকে দেখো, যেমন ধরো অনেকে আমরা ছোটবেলায় গান গাইতে পছন্দ করি, হ্যাঁ, ছোটবেলায় কিশোর কুমারের গান শুনতাম, হ্যাঁ, আই ওয়ান্টেড টু সাউন্ড এক্স্যাক্টলি লাইক কিশোর কুমার, রাইট? অথবা এন্ড্রু কিশোর, অথবা তপন চৌধুরী, আহ, মানে বিকজ দ্যাট ওয়াজ আওয়ার আইডল, বিকজ উই ওয়ান্টেড টু বি লাইক দ্যাম, রাইট? কিন্তু আহ, এটার গুড থিং ব্যাড থিংও আছে। তুমি একদম কপি ক্যাট করলে তুমি তুমি কিন্তু সেম ফেমটা পাবা না। কিন্তু তুমি কপি ক্যাট করার পরে যদি তোমার নিজস্ব স্বকীয়তাটা ইনভলভ করতে পারো, তাহলে যেমন ধরো 5 মাদার সস, 5টা মাদার সস সবাই জানে, রাইট? এখন 5টা মাদার সস তো শেষ না, এখন 5টা মাদার সসকে তুমি 5,000 ডিফারেন্ট ডিরেকশনে ট্রান্সফর্ম করতে পারতেছো কিনা, এইটাই হলো তোমার তোমার স্বকীয়তা। মানে তুমি অ্যাজ এ শেফ ইউ ক্যান ডাইভার্ট দেম। জি। তো ওই জিনিসগুলা আমাদের দরকার হয়। শেফ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ। শেফ ওই ৫টা মাদার সস থেকে আবার যদি একটু বলেন। ওই হ্যাঁ, জায়গাটা কেটে গেছে। মানে বললাম যে হ্যাঁ, যেমন ধরো 5টা মাদার সস আছে, ঠিক আছে? 5টা মাদার সসকে তুমি যদি 5,000 ডিফারেন্ট ডিরেকশনে ডাইভার্ট না করতে পারো, তাহলে তোমার নিজস্ব স্বকীয়তাটা আসতেছে না। তুমি যে অ্যাজ এ শেফ, কারণ ওগুলো তো ফাউন্ডেশন, ফাউন্ডেশন জি, তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এভরিবডি নোজ 5 মাদার সস। এখন ট্রু। তুমি আম, ধরো ভুলুতে বানালে একটা চিকেন স্টকের থিকেনিং সস দিয়ে চিকেন ভুলুতে হলো। এখন ভুলুতেটা তুমি যদি চাইভ দাও, তুমি চাইভ চিকেন ভুলুতে বলতে পারো, অথবা শারভোল ভুলুতে বলতে পারো, অথবা মাশরুম ভুলুতে বলতে পারো, অথবা তুমি বেজল ভুলুতে বলতে পারো, তুমি সিলান্ট্রো ভুলুতে বলতে পারো, তুমি পার্সলি ভুলুতে বলতে পারো, অথবা লেমন ভুলুতে বলতে পারো, লেমন জেস দিয়ে লেমন ফ্লেভার আনলা। সো দ্যাট মিনস ইউর ট্রান্সফর্মিং, রাইট? যেমন হল্যান্ডাইজ সস, এই হল্যান্ডাইজ এগ বেনেডিক্টের উপরে হল্যান্ডাইজ সস যাচ্ছে। আমি তো হল্যান্ডাইজ সসের বিভিন্ন ফ্লেভার করছি। যেমন ধরো আমি পমাগ্রানেট হল্যান্ডাইজ করছি, আমি তোমার ব্লাড অরেঞ্জ হল্যান্ডাইজ করছি, আমি তোমার চাইভ হল্যান্ডাইজ করছি, বিভিন্ন রকম মাইক্রো মাইক্রো হার্ব হল্যান্ডাইজ সস করছি। তো তুমি এগুলোকে ট্রান্সফর্ম করাটা তোমার পার্সোনালিটি, যে হ্যাঁ তুমি হাউ ফার ইউ ক্যান টেক দ্যাম। জি, জি। আ শেফ, আপনি তো আপনার ক্যারিয়ারের এই যে ছোট কয়েকটা ঘটনা বলছেন। এখন এর মধ্যে আমি আরেকটা জিনিস পিক যদি করি, আ চ্যালেঞ্জেস, হুম, অনেক হুম। চ্যালেঞ্জেস তো আসে। এমন হ্যাঁ, কোন সময় মনে হইছে যে এই কাজটা আমার জন্য না? আর যদি হয়েও থাকে আপনি ওইটাকে কিভাবে রিকভার করে আরকি আবার শুরু করছেন? না ওভার এটা আমি পারব। ওভারকাম নিজের করছি, মাইন্ডকে রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওভারকাম করছেন আরকি। হ্যাঁ, হ্যাঁ, রিকভার আরকি আচ্ছা। ওইটাই বুঝাইছি যে মাইন্ডটাকে আবার সেট করছেন। হ্যাঁ, এখানে ছোট্ট একটা স্টোরি বলি। হ্যাঁ, স্টোরি বলি আচ্ছা, এভাবে, কিন্তু আমি শেফের নাম নিব না। কারণ আমরা তো যেহেতু পডকাস্টে আছি, আম আ যদিও সে আমেরিকান হোয়াইট শেফ, নাম নেওয়াটা মানে এটা হয়তোবা তার কানে গেলে সে মনে কষ্ট পাইতে জি, পারে। তো আমি জি, জি। যখন যেমন ধরো বাংলাদেশে অথবা আর্মিতে তুমি যখন ১ম যাও, তখন কিন্তু সিনিয়র আর্মি যারা, এরা নাকি খুব প্যারা দেয়। যে মানে এটা ঢুকছে, এটারে এইটা করায়, ওইটা করায়, ১০০ বার উঠবোস কর, এটা কর, ওইটা কর। মানে দুনিয়ার ঝামেলা। ঠিক এরকম যখন আমি when when I become a sous chef, right? জি, আমি এই sous chef হওয়ার আগে আমি ২ টা কাজ করতাম। and I was making more money that sous chef make, তোকে অ্যাজ এ কুক হিসেবে। কারণ আমি ২ টা জব করতাম, এবং একটা ক্যাশে আরেকটা হলো চেকে। সো আই ওয়াজ মেকিং গুড মানি। কিন্তু sous chef যখনই হলাম তখন তো একটা ম্যানেজারিয়াল পদ হয়ে গেল। জি, তখন আর আমার টাইম ফ্লেক্সিবিলিটি থাকলো না। এবং অন টপ অফ দ্যাট আই ওয়াজ মেকিং লেস মানি, ২ টা জব করে আমি যা পাইতাম। তো এখন কিন্তু তারপরে আমি সুশেফ হতে চাইছি, কারণ শেফ জর্জ ম্যাকনিল আমাকে বলছে যে হ্যাঁ, ইউ হ্যাভ দ্য ক্রেডিবিলিটি টু বিকাম এ সুশেফ। ওকে, ওইটার স্টোরি আলাদা। এখন যখন আমি সুশেফ হইলাম, তখন আই ওয়াজ এ জুনিয়র সুশেফ ইন আউট অফ 20 শেফস, রাইট? আচ্ছা। 20 শেফ মানে ওই যে সবাই সুশেফ অথবা সিনিয়র সুশেফ, এক্সিকিউটিভ শেফ তো একটাই, দ্যাট ওয়াজ শেফ জর্জ ম্যাকনিল। তো আমি যখন কাজ করতাম, তখন এই শেফটা, একটা শেফ, মানে তার আন্ডারে ছিলাম, কারণ সে আমার চেয়ে, সে হলো সিনিয়র শেফ। সিনিয়র সে শেফ। আইসা বলতো যে তুমি এইটার পরে এইটা, সে মানে আমি একটা কাজ শেষ না করতে করতে সে আরেকটা জি। কাজ আমার জন্য রেডি করে রাখতো। সো দেয়ার ওয়াজ নো আচ্ছা, ব্রিদিং টাইম। সো আই ওয়াজ লাইক কুকিং, ওয়ার্কিং লাইক এ ডগ, জাস্ট
ওকে, ওকে। অ্যান্ড আমি কই, "কি ব্যাপার? এই কাজটা তো সে এন্ড্রুকেও দিতে পারত।" এন্ড্রু আমার ফ্রেন্ডের কথা বলছিলাম যে ইটালিয়ান ফ্রেন্ড। অথবা অন্য কাউকে দিতে পারত। এদেরকে না আচ্ছা, দিয়া খালি খালি আমার উপরে চাপায় কেন? আ এই চাপাইতে, চাপাইতে বুঝছো মানে one day I said, "You know what? I think I picked the wrong profession." I should have been a busboy অথবা বেলম্যান, মানুষের লাগেজ নিয়ে রুমে দেওয়া, and I'm making cash tips এবং they are making more money than us. So why I become a sous chef? I mean, এটা তো আমাকে বেশি দূরে নিতেছে না এবং এদের সাথে কম্পিট করা। যেমন বাংলাদেশে এখন তুমি ধরো বাংলাদেশে বাঙালিরা বাঙালিদের সাথে কম্পিট করা সেটা আলাদা জিনিস। তুমি ফেস জি, টু ফেস অনেক কথা বলতে পারো। কিন্তু জি, আমেরিকান হোয়াইটদের সাথে আমি নাম্বার 1 আমি সাইজে ছোট। আর এগুলা সব বড়, বড়। আর জি, আমি হোয়াইট না, আমি এশিয়ান এবং আম, মানে আমার কালারের কেউ ছিল না, সবই সাদা। তো এখন তোমার কি বলবো, রাগ হয়। তখন মনে হতেছিল যে হ্যাঁ, আই মেক মিস্টেক, আমার মনে হয় প্রফেশনটা ঠিক হয় না। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি কেন ওর বুলশিট নিতে যাবো সবসময়। তো নেক্সট ডে আই এম ভেরি পাম্পড আপ যে আজকে ওর সাথে ফাইট করবো, মানে আমি অলরেডি প্রিপেয়ার্ড, রাইট? তো আচ্ছা, এখন তো কাজ করতেছি, তো একটু পর পর সে আইসা আমার ঠিক ওই আগের মতো ওই একটার পর একটা জিনিস, নিজের কাজগুলো আমার দিয়ে করাইতেছে, উল্টা আবার তোমার আরো জিনিস অ্যাড করে দিতেছে। তো আচ্ছা, লাস্টে সে বলতেছে, আমি ঠিক যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে সে আমাকে অনেকগুলা পটেটো নিয়ে আসছে, 50 পাউন্ডের মতো, বলছে এগুলো সব পিল করে যাবা। আমি বলছি যে আমার তো এখন ক্লক আউট করার কথা উইদিন 5 মিনিটস, আই ক্যানট পিল 50 পাউন্ড পটেটো ইন 5 মিনিটস। আবার ওভার টাইমও দিতে চায় না, শেফও চিল্লাচিল্লি করে। তো এখন বলে কি যে না, ইউ হ্যাভ টু ডু দিস। আই সেড, লিসেন, I think you pushing boundaries. তারপর বলে কি, what do you mean pushing boundaries? I said, you know what, I got really mad এবং আমি তখন বলছি, you know what, I can cook better than you. এবং when I say that I can cook better than you, and I was loud, I was very loud, so entire kitchen can hear. সো সব কুক থেকে শুরু করে এখানে যারা সুশেফ ছিল জি, জি। সবাই স্টপ হয়ে গেছে যে হঠাৎ করে এই ছেলেটার কি হলো, সারাদিন খালি দৌড়ায় আর কাজ করে। এ এত and ও বুঝতেছে না যে আমি এরকম চিৎকার দিয়ে বলতেছি কেন যে আই ক্যান কুক বেটার দ্যান ইউ। তারপর বলে কি, হোয়াট, আমি বলছি, ইউ ওয়ান্ট চ্যালেঞ্জ, কল শেফ ম্যাকনিল। সো আওয়ার শেফ, শেফ তো জানে না যে আমার অ্যাবিউজ করতেছে, কারণ আমি তো ওটা বলতে পারি না, আই জাস্ট বিকাম এ সু শেফ, রাইট? সো শেফ দরজা খুলে বাইরে হয়ে আসতেছে। আমি বলছি, শেফ, ও আর আমি দুইজনে মিলা কালকে আহ, আমি নিজেই বলতেছি যে কালকে আমরা মুসাকা বানাবো, ও হলো তোমার গ্রিক আমেরিকান, বুঝছো? আচ্ছা, আচ্ছা, আর মুসাকাটা তো গ্রিক ডিশ, মানে তোমার এগ প্ল্যান্ট লাজানি আর কি, এগ প্ল্যান্ট পাস্তার জায়গায় ওরা এগ প্ল্যান্ট দিয়ে ল্যাম্ব দিয়ে বেশামেল সস দিয়ে স্ট্যাক করে বানায়। তো আমি আসলে একটা গ্রিকের সাথে কিছুদিন কাজ করছিলাম, বুড়া আচ্ছা, গ্র্যান্ডপা। তো ওই বুড়া আমাকে এই মুসাকাটা বানানো শিখেছিল এবং আমি ওই একটা গ্রিক ডিশই জানতাম, মুসাকা। আচ্ছা, আর আচ্ছা। কোনোটা জানতাম না। তো শেফরে বললাম যে tomorrow we'll have a কমপ্লিট। blind tomorrow we'll have a blind test, chef, you gonna test it and you're gonna let me know who cooks better, me or him. Chef said, oh, that's great idea. বুঝছো? তো এখন ও জি, জি, ও জি। বলে কি, I'm not competing with him. শেফ তখন ওরে বলল যে, why not? Are you scared of Nazim? তখন ও বলে কি, and you are a sous chef, senior sous chef. বলে কি, okay, we'll do moussaka tomorrow. ওকে, আমি বাসায় এসে তোমার আমার কিছু বই টইও ঘাটলাম। মুসাকাটা আচ্ছা, কেমনে বানাইতে হয় আমি জানি। কিন্তু তারপরেও আরেকটু ভালো ফ্লেভার রিসার্চ কিভাবে এড করবেন। করা যায়, কি করা যায় না করা যায়, এগুলো একটু রিসার্চ কইরা ready to go next day. So tomorrow is a big day for me. So I make one pan moussaka এবং আচ্ছা, ও আরেকটা প্যান মুসাকা বানাইছে। এখন এইটা ব্লাইন্ড টেস্ট, শেফ জানে না কোন প্যানটা কার। তো আচ্ছা, আচ্ছা। শেফকে আনা হয়েছে, শেফ জর্জ ম্যাকনিল আইসা, শেফ একটা টেস্ট করে বলতেছে যে দিস ওয়ান ইজ দ্য উইনার এন্ড দ্যাট ওয়াজ মাইন। মাশাআল্লাহ! Here we go! এন্ড দ্যাট সেটস দ্য টোন। Here we এরপরে থেকে go! এরপর থেকে ও কখনো আমাকে একটা কাজও দেয় নাই, একটা কাজও দেয় নাই। ও আমার থেকে দূরে থাকতো, কারণ ওর তখন মনে হলো যে এরে কিছু বললে এ না আবার আরেকটা আরেক চ্যালেঞ্জ, কম্পিটিশন আরেকটা দিয়ে দেবে। চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জ আরেকটা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বসে। সো লেটস মেক বিরিয়ানি। দ্যাট ওয়াজ মাই আইস ব্রেকিং মোমেন্ট, যে হ্যাঁ, একটা ধরো অ্যাবিউজড হওয়া জি, এবং অ্যাবিউজটার কন্টিনিউয়েশন থাকা, জি, এটার ব্রেকিং পয়েন্ট ছিল ওইটা।
যে হ্যাঁ, আ ইদার 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 আমি জিতবো অথবা হারবো, ইট ডাজন্ট ম্যাটার, বাট আই উইল ফাইট। এবং ওকে, সবার মধ্যে এই জিনিসটা থাকা উচিত। ১ম ধরো অনেক সময় হয় কি আমাদের একটু শেখার জন্য অনেক সময় চুপ করে থেকে শিখতে হয়। কিন্তু জি, তার জি, মানে জি। এই না যে তুমি ১ম দিন যায়েই একজনের সাথে ঝগড়া করলে। তোমাকে কনফিডেন্সটা বিল্ড করতে হবে এবং তোমাকে দেখতে হবে এবং আল্লাহ তো সবকিছু দেখে। তোমার একটা সার্টেন সময় যাওয়ার পরে দেন ইউ বিল্ড ইউর ওন ক্যারেক্টার এবং দেন আই নেভার লুক ব্যাক। এবং শেফ ম্যাকনিল আমাদেরকে বলছিল যে হ্যাঁ, গুড কুক গুড কুক কখনো স্কেয়ার্ড হয় না রান্নাতে। আচ্ছা, সো তুমি আচ্ছা। স্কেয়ার্ড, অন্য দেশ যেকোনো দেশেরই হোক, যেকোনো প্রোটিনই হোক, এখন আমারে সাপ রান্না করতে দিলে আমি পিছাবো না। I will cook it. I'm not gonna eat, but I will cook it. And জি, I'm জি। I'm sure that it will be damn good. কিন্তু কিন্তু ওই কনফিডেন্সটা তোমাকে বিল্ড করতে হবে যে হ্যাঁ, কি টাইপের প্রোটিন তুমি কিভাবে ডাইভার্ট করবা কুলিনারির টেকনিক এর মাধ্যমে। আ এখন একটা ওই যে সাপ রান্নার কথা বললেন, এটার প্রসঙ্গে যদি একটু আসি, যে অনেক ইয়াংরা কোয়েশ্চেন করে আমাদের যে আমাদের হালাল হারামের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আ ওয়েস্টার্ন কান্ট্রি বা নর্থ আমেরিকার দিকে। সো এটাকে আপনি কিভাবে দেখেন? আপনার দিক থেকে আরকি। হ্যাঁ, এখন তুমি এটা একটা ভালো প্রশ্ন করছো। যেমন ধরো আমি বিগিনিং এ, and I'll be honest, জি, কারণ জি, আমার সিউর। কথা হচ্ছে যে কোনো কিছু লুকানোর মধ্যে তোমার আ ম্যানলি ফিলটা হয় না। I don't like to hide anything. ইয়েস, আমি যখন ১ম নিউ ইয়র্কে রান্না শিখছি, I tried pretty much all the alcohol. ঠিক আছে? আচ্ছা, কোনটা টেস্ট কিরকম। But that was just for taste. কিন্তু আমি কখনো তোমার বারে বইসা কারো সাথে ২ গ্লাস ২ টা বিয়ার খাই নাই বা মদ খাই নাই। এটা আমার হয় নাই এবং এটা আমার কালচার আমাকে কখনো দেয় নাই। না, on top of that, as a Muslim, I always avoid that still these days. কিন্তু মাশাআল্লাহ। ওই সময়টা আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি যদি ওয়াইনের রিডাকশনটা না জানি, ফ্লেভার প্রোফাইলটা ওরা কি চাচ্ছে, এটা যদি আমি না বুঝতে পারি, তাহলে হয়তোবা আমি গ্রো করতে পারব না। কারণ তখনকার সময় এখন ধরো তুমি একটা সস সসের বিভিন্ন রকমের ভ্যারাইটিস তুমি YouTube এ সার্চ করলে পাবা। একেকটা শেফ একেকভাবে তৈরি করছে। জি, জি। আমাদের সময়টা তো এটা ছিল না। তার মানে আমরা যাকে গুরু মানতেছি, সে যে সে যেভাবে জিনিসগুলো করতেছে, ওইভাবে করাটা এবং তার মতো তার তার ফ্লেভার প্রোফাইলকে 100% প্রায়োরিটি দিয়ে তোমাকে কাজটা করতে হবে। মানে সে হলো শেফ, আমি তো শেফ না। এটা তো আমার কিচেন না। আমার তো তারটার মতো হইতে হবে। তারটার মতো হইতে গেলে আমাকে জিনিসটা টেস্ট করতে হবে। তো টেস্ট করে অ্যান্ড আই ট্রাই টু স্টিক টু দ্যাট মোমেন্ট যে হ্যাঁ, একবার টেস্ট করে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, এটার এইভাবে করতে হয়। তারপরে আমাকে আর ওই জিনিসটা টেস্ট করতে হয় না ওই সসের ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা। পর্কের ক্ষেত্রে আই নেভার টাচড ইট অর ডু এনিথিং। টাচড মানে আমি কখনো ধইরা খাই নাই। কিন্তু আমি আচ্ছা। কুক করছি। হ্যাঁ, বিভিন্নভাবে কুক করতে হয়। আমি এটা করছি। কারণ এটা তোমার এটা আল্লাহ নোজ দ্য বেস্ট। আমি তো এখানে ইসলামিক স্কলার না। কিন্তু আম জি, আমার আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, আমাকে সারভাইভাল এর জন্য আমাকে এই কাজটা করতে হইতেছে। কিন্তু I wash my hand thoroughly and বাসায় আসার পরে অফ কোর্স গোসল করা, ইয়ে করা। মানে তোমাকে শুদ্ধ করা। যেহেতু আমি টাচ করছি পর্কটা। জি। এখনকার কথা বলি। এখন অ্যাজ এ এক্সিকিউটিভ শেফ জি, এবং এটা বলতে পারো যে তোমার আই থিংক 10-15 ইয়ার্স অলরেডি আমি যখন হোটেলের আরো আগে যখন আমি হোটেলের এক্সিকিউটিভ শেফ ছিলাম, তখন থেকেই পর্কটা মানে মিনিমাম অন মাই মেনু, মানে ভেরি মিনিমাম। যেটা আচ্ছা। বেকনটা না খাইলে এরা ধরো অস্থির সকালবেলা আমেরিকানরা। মানে বেকনটা এদের লাগবেই। তো ওইটাকে আমি কোনো মতে বাদ দিতে পারি না। জি, জি। ইভেন এখন যেহেতু আ প্রোডাক্ট অনেক অ্যাডভান্স লেভেলে আসতেছে, ইনক্লুডিং দিস ডেইজ ইউ ক্যান গেট হালাল সসেজ। সো আমার কিচেনে হালাল সসেজ আছে। কিন্তু বেকনটা মাশাআল্লাহ। হালাল না। বেকনটা স্টিল পোর্ক। তো জি, এখন আম অ্যা এবং হোটেলে আমাকে বলত হোটেলের কেটারিং মেনুতে সবসময় চিপ যে প্রোটিনটা থাকে সেটা হলো পর্ক প্রোটিন। কারণ পর্কটা চিকেনের চাইতে সস্তা। তো কিন্তু আমার কেটারিং মেনুতে কোনো পর্ক ছিল না। তো অনেকে আচ্ছা। বলত যে আ চিক চিক পর্ক নাই, পর্ক তো আ দ্যাট দ্যাট চিকেন। আমি বলছি তোমার চিকেনই তো আমি পর্কের চাইতে চেপে দিতেছি। Then why you go for pork? ওকে। রাইট? সো তুমি তোমার স্ট্যান্ড থেকে যতটুক পারো, আ জি, যদি তুমি ওইভাবে রিলিজিয়াস কে দেখতে চাও, মানতে চাও, তাহলে তোমাকে ব্যালেন্স করতে হবে। তোমাকে শিখতে হবে যে how we can
সাপোর্ট অর নট সাপোর্ট। আমার কথা বুঝছো? তো এই জিনিসটা পারসন টু পারসন ভ্যারি করে। তো আমি আমার কথাটা বললাম আরকি যে হ্যাঁ, আমি স্টিল অনেকটা অনেককে আমি বলি যে হ্যাঁ, ধরো আমাদের সাথে সামনে এত লোভনীয় বিভিন্ন রকম খাবার, পর্কের খাবার তোমার সামনে রাখলো। কিন্তু স্টিল ইউ আর নট ইটিং ইট। সো দ্যাট মিনস ইউ আর ডুইং দ্য জিহাদ রাইট দেয়ার। জি, জি। ঠিক আছে? তো মানে এটা হলো তোমার তো এটা সুন্দর হলো একটা কথা বলেছেন হ্যাঁ, শেফ তো এই জায়গায়। হ্যাঁ, এটা তুমি কিভাবে নিজেকে দেখতেছো? যেমন ধরো আমি অনেককে বলি আমার তো ধরো 52 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? তুমি ইয়াং। এখন ধরো সামার টাইম আমেরিকা, কানাডা তোমার মেয়েরা দেখবা ছোটখাটো জামা কাপড় পরে হাইটা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? এখন তো তোমার চোখটা গেল, তুমি চোখটা সরায় নিলা। সরায় নিয়ে তুমি অন্যদিকে তাকাইলা। And that's a jihad, right? That means you are fighting to stay as a good Muslim. Um, এবং that's what I do. সেটাই শেফ। আল্লাহ আমাদের হেদায়েত দেক আসলে সবাইকেই যারা আসলে আমরা নর্থ আমেরিকার দিকে কাজ করি। এটা আসলে অনেকটা ডিফিকাল্ট বাট এটা আসলে আমাদের জিহাদ। আসলে আপনি যেভাবে বলছেন যদি ভাবি যে এটা অনেক বড় একটা কথা বলছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। আর শেফ এর মাঝে আরেকটা কোয়েশ্চেন হারাম মানে পোর্ক বাদে এমন কোন ইনগ্রেডিয়েন্টস টা স্টিল আপনি হেট করেন মানে ওইটা নিয়ে কাজ করতে কিচেনে? আচ্ছা। আম এমন কিছু আছে যেটা বাট কাস্টমার আপনার গেস্ট পছন্দ করে হুম, হুম। পোর্ক বাদে? কি হ্যাঁ। আছে? এমন কি যেটা রেগুলার আপনার মেনুতে থাকে বাট স্টিল ইউ হেট ইট? এই মুহূর্তে তো কোনো কিছু মনে করতে পারতেছি না। তবে আচ্ছা, তবে ধরো যখন হোটেলে ছিলাম, তখন জি। তখন একটা সময় আমি খুব হেট করতাম তোমার এই oyster-কে ওপেন করা। আচ্ছা, আচ্ছা। কারণ আমি তোমার oyster bar-এর sous chef ছিলাম ১ম এ। আচ্ছা। এই ধরো কুক একটা না আসলে মানে মাথা গরম। মানে এত তোমার 300, 400 oyster pop করতে হতো এভরিডে। বুঝছো? তারপরে তোমার আমি একবার শুধু খাইছিলাম, খাইয়া মানে অলমোস্ট বমি। তো এখন তোমার আমি স্লাইমি I don't know how people take oyster shot. কিন্তু তোমার ওইটা আমি লাইক করতাম না। কিন্তু অনেক দিন করতে করতে আই বিকাম লাইক এ মেশিন। সো অয়েস্টারের কোনায় নাইফটা ওই ট্রায়াঙ্গল নাইফটা ধইরা আমি জানি কোন জায়গাটা টাচ করলে এটা ওপেন হবে। পপ করে একদম খুব হ্যাঁ, মানে একদম পপ আপ খুলবে। তো এখানে এখানে একটা ছোট্ট স্টোরি বলি। তো এইটা আমি অনেকদিন করার পরে তারপরে যখন আমি রেস্টুরেন্টের সিনিয়র sous chef হইলাম, ভিউ রেস্টুরেন্ট নিউ ইয়র্কের একমাত্র রিভলভিং রেস্টুরেন্ট 47th ফ্লোর এবং I'm on camera. So 47th floor, I was the only Bangladeshi sous chef managed that kitchen. I was the মাশাআল্লাহ। only Bangladeshi American. এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ওখানে সার্ভার আছে, ওয়েটার আছে এবং বাসবয় আছে। কিন্তু কখনো বাংলাদেশি শেফ ওই জি, জি। রেস্টুরেন্ট আমি মনে হয় ১-১.৫ বছরের মতো এটা ম্যানেজ করছি অ্যাজ এ শেফ। অফকোর্স আমার এক্সিকিউটিভ শেফ ছিল। তা ওয়াজ দ্য সিনিয়র sous chef দেয়ার। তো ওইখানে তোমার একটা ছেলে ছিল নাম কুক ছিল নাম হলো ক্রিস্টোফার। So when I became a sous chef, Christopher was a very difficult person to deal with. তো আচ্ছা। সব কিচেনে এরকম থাকে। তো এখন আম কিন্তু আমি দেখলাম যে ক্রিস্টোফারের একটা উইক পয়েন্ট, সে oyster-টা ওপেন করতে পারে না। তার আচ্ছা। স্টেশনে oyster ওপেন করতে সে হাতে স্ট্যাব করে, তার ২-১ টা স্ট্যাব আছে হাতের মধ্যে এবং he get very cranky যদি oyster-এর অনেক অর্ডার আসে। তো ওইটা তো ওয়েস্টার বার ছিল না। আমাদের ধরো ৭টা থেকে ৮টা অ্যাপিটাইজার হিসেবে আমরা বিক্রি করতাম। তো ৭টা থেকে ৮টা ৬টা করে তোমার একেকটা পোরশন ছিল। ৬টা জি, জি। খুলে একেকটার মধ্যে ছিল। তো তোমার ৫০-৬০ টা খুললেই একদিনে তো দ্যাটস ইনাফ। তো আমি দেখলাম যে এইটা ওর জন্য খুব ডিফিকাল্ট এবং ও কি আচ্ছা। করতো আর যেহেতু খুব ডিফিকাল্ট একজন পারসন, তো আমার মনে হলো যে হ্যাঁ, আমি অ্যাজ এ শেফ লিড আছেন? আছি হ্যাঁ। শেফ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ও কি করতো ওখান থেকে? আবার যাবো আমরা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ক্রিস্টোফার হলো ওইখানে oyster গুলো ওপেন করতো। তো ও হলো মানে গার্মোজে কিচেন যেটা মানে সালাদ বার থেকে তোমার oyster গুলো যাইতো। তোমার প্রতিদিন ধরো ৬০ থেকে ৭০ টা oyster লাগতো ওর। কিন্তু এই আচ্ছা, জিনিসটা ও হেট করতো। মানে ও এইটা ওর জন্য একটা রকেট সায়েন্স ছিল। এবং আচ্ছা। এবং সে খুব ডিফিকাল্ট কুক টু ডিল উইথ। মানে এজ এ ম্যানেজার হিসেবে ওর ডিল করা খুব কঠিন। মানে রাগে এইটা করে, ওইটা করে, খুব অ্যাটিটিউড ইস্যু। তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি অ্যাজ এ লিডার হিসেবে
জি। কিন্তু দেখতাম ও যখন কাজ শেষ হয়ে যায় সবার সাথে ওয়েটার থেকে শুরু করে সবার সাথে ফান কথাবার্তাতে নাইস, এবং বাইরেও নাইস, কিন্তু ওই কাজের সময় সে এরকম করে। তখন আমার কাছে মনে হলো আচ্ছা, অ্যাজ এ লিডার হিসেবে আমি কিভাবে ওকে হেল্প করতে পারি। তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা, ও তো oyster গুলো খুলতে পছন্দ করে না। আর আমি তো এগুলা চোখ বন্ধ করে ক্লিক করে খুলে দিতে পারি। তো why I'm not doing that for him? সো ধরো ও আসতো ৩টার সময়, আমি কাজ শুরু করতাম ১টার সময়। তখন sous chef হিসেবে তো আমি কি করতাম ঠিক ২টা ২:৩০টার দিকে ওই ৬০টা oyster খুইলা ট্রেতে রেডি করে রাখতাম। তো ক্রিস্টোফার আইসাই তোমার ড্রয়ারটা খুলতো যে হ্যাঁ কালকে রাত্রের কোনো oyster লেফট ওভার আছে কিনা, ৫-৬টা থাকলে আর কয়টা করতে হবে ওই গুনার জন্য এটা খুলে, তুমিও জানো। তো খুলে দেখতো পুরা ট্রে সেট রেডি টু গো ফর টু নাইট ওয়াও! সার্ভিস। সো ও তো আমি আমি আর বলি নাই যে আমি oyster ওপেন করছি। ফার্স্ট ডে হি ডিড নট আস্ক এনিবডি। আচ্ছা। ঠিক আছে? কারণ ফ্রাইডে স্যাটারডেটা বিজি হয়। এইজন্য জি, ফ্রাইডে স্যাটারডেতে ফুল রেডি রাইট। থাকতে হয়। তো আবার ঐরকম ফ্রাইডে স্যাটারডে আমি খুলে রাখলাম। তো এই 2nd ফ্রাইডে তে ও বলতেছে যে, "শেফ ক্যান আই" ফার্স্ট টাইম হি কল মি শেফ। বুঝছো? কিন্তু আচ্ছা। আমি কিন্তু শেফ না। আমি তো তখন sous chef। বলে কি, জি। "শেফ শেফ um, Chef Nazim, uh, you opened my oyster, right?" I would say, "Yes." বলে কি, and you opened it and you did not even tell me. I said, why I have to tell you? I see you get, I see when you come to work and if you see like, when you try to open the oyster, it is really hard job for you and you don't like it. And I do it like in a 5 minutes. I said, okay, I can help you for 5 minutes. I don't have any problem. Then we become the best buddy. Wow, here you Yeah, he go. he he never he never raised his voice with me. Whatever I asked him, that's what he did. ওকে। সো নাইস অফ ইউ শেফ যে একটা ছোট একটা মানে কাজের মাধ্যমে যেটা আপনি জানেন দেখেন মানে কত গুড একটা রিলেশন বিল্ড করলেন যে এখান থেকে মানে ছোট একটা স্টোরি হলো আমার মনে হয় যে যারা নতুন হিসেবে ক্যারিয়ার শুরু করে যে প্রতিটা আপনার স্টোরির মধ্যে একটা লার্নিং পয়েন্ট ছিল যেটা আসলে আমাদের সব জায়গায় হেল্প করবে। এমন হুম, ছোট, ছোট স্টোরি সবার লাইফেই থাকে শেফ। বাট ওরা হ্যাঁ, যদি এইভাবে ডিল করে এই জিনিসগুলোকে আমার মনে হয় যে ইট উইল হেল্প দেম ইন দেয়ার হোল ক্যারিয়ার। আর অ্যাব শেফ অ্যাবসোলিউটলি। শেফ স্পেশালি যারা তোমার লিডারশিপ রোলে আছে, যারা তোমার হোটেলের শেফ আছে, তারা ইয়ং যারা আসতেছে, এদেরকে যদি ঠিকমতো ইন্সপায়ার না করে, ঠিকমতো হেল্প না করে, গাইড না করে, তাহলে এরা কোথায় যাবে? এটা সত্যি। আচ্ছা শেফ আপনি আপনার জুনিয়রদের সাথে কিভাবে ডিল করেন? যখন আপনি সু-শেফ হলেন, আ ধরেন সিনিয়র সু-শেফ হয়ে গেলেন, তখন আপনি আপনার জুনিয়রদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশনশিপটা কেমন ছিল? যদি একটু শেয়ার করেন। স্টিল দিস ডেজ। সো তোমার আমি আমি বলব না আই নেভার বিকাম এ ফ্রেন্ড। বুঝছো? মানে অনেকে বলে না যে হ্যাঁ, কারণ যখন তুমি প্রফেশনে কাজে যাও, তখন তোমার পার্সোনাল লাইফটা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ ইউর পার্সোনাল লাইফ। কারণ I wanted to deal with you in professional life. এবং এই প্রফেশনাল লাইফে how I can help you to become a chef if you want to, and I'm there for you. ঠিক আছে? এটা আমার প্রথমেই সব কুক থেকে শেফদের কাছে বলা থাকে। আমি আমেরিকাতে নাজিম খান বাংলাদেশী আমেরিকান হিসেবে মানে আলহামদুলিল্লাহ বলতে পারি যে হ্যাঁ, আমি আমার হাতে খড়ি ৫টা টপ আমেরিকান শেফ, ৫টা হোটেলের এক্সিকিউটিভ শেফ রান করতেছে, যাদেরকে আমি কুক হিসেবে পাইছি। আমি নাজিম খান আমেরিকাতে আহ, আহ, টেড টেড পোর্টফেল, ও হলো অলিম্পিক সিলভার মেডেল উইনার ইন তোমার জার্মানিতে, ইউএস এর টিমকে রিপ্রেজেন্ট করছে। ওর হাতে খড়ি আমাকে দ্বারা, যার ভিডিও আমি তোমার বাংলাদেশের বাংলাদেশ কুলিনারি ফেডারেশনের লাস্ট টাইম যখন গেলাম, যখন তোমাকে পরিচয় করে দিলাম, টেড আমার উপর একটা কথা বলছিল, ভিডিওটা সবাইকে দেখাইছি। সো এটা ব্র্যাক করার কিছু না, কিন্তু আই ট্রাই টু টাচ ইন সো মেনি ডিফারেন্ট অ্যাঙ্গল যে হ্যাঁ, অ্যাটলিস্ট আই ক্যান হ্যাভ পিপল ওপেন, হ্যাঁ যে মানে ওপেনলি, এবং যেখানে তার হেল্প পুশটা দরকার, কারণ গাছটা বাইতে হলে কিন্তু তোমাকে নিজেকে বাইতে হয়। আমি নিজে থেকে যতই ঠেলি, ইটস নট গানি ওয়ার্ক, রাইট? বাট if I push you a little bit, that help you to go to catch the other branch, right? So that জি। will be your ladder. You can grow. So I have done my part every single moment and every day. So
এইটা আমার সব কুক এবং শেফরা জানে। এবং আরেকটা জিনিস সবাই জানে যে আম, আমি ইরিটেটিং না, যে হ্যাঁ মানে আচ্ছা, ন্যাগিং করি না, ছোট ছোট জিনিস নিয়ে নিট পিক করি না। যেমন দেখো অনেক শেফ আছে যে হ্যাঁ এটা তুমি কি করতেছো, এটা তুমি কি করতেছো, এগুলো করি না এই কারণে, কারণ এক একটা সময় মানুষের এক এক রকম মুড থাকে। এক একটা জি, সময় মানুষের, ধরো তোমার বাসায় অনেক সমস্যা চলতেছে, তুমি কাজে আইসা আহ, ভুল করতে পারো, এই করতে পারো, ওই করতে পারো। Then জি, as a chef, as a leader, I need to understand that what you're going through, right? So and then তোমার ছোট ছোট জিনিসগুলো যদি আমি নিয়ে নিটপিক করি, then you gonna lost respect. But if I stand, I said, okay, আসিফ, তুমি তো সবসময় জিনিসটা খুব ভালো করো, আজকে কি জি, হয়েছে, আর ইউ ওকে, ইউ ওয়ান্টেড টু সিট ডাউন, ইউ ওয়ান্টেড টু গো টেক এ ব্রেক, অর ক্যান আই হেল্প ইউ? যখন দেখলাম যে হ্যাঁ তোমার কাছে অনেকগুলা কাজ পড়ে গেছে, তুমি ইউজুয়ালি 10টা কাজ করো, আজকে তোমার 15টা কাজ করতে হইতেছে, দেন আই ট্রাই টু টেক টু ওয়ে ফ্রম ইউ, সো ইউ হ্যাভ 13 and I have 2. So then you will see, what chef is helping me also doing two, right? Still you're doing more than 10, and also I can do two. I don't have any problem. So that's এই good. এই রিলেশন গুলো আমার আমার মধ্যে আছে, এবং এটা আমি এখন পর্যন্ত করি। আমার কুকরা মানে আহ, পাশে যা দাঁড়াইলে, শেফ আই ডোন্ট নিড হেল্প, আম ওকে আমি সে নো, আই ক্যান সি তুমি কি গো থ্রু করতেছো, তোমার কি কি আছে করার, সো লেট মি হেল্প ইউ। পরে আমাকে থ্যাংক ইউ জানায়। তারপর ধরো গ্রোথের ব্যাপারে সবসময় আমি হেল্প করি। যে হ্যাঁ, যেমন একটা স্টোরি বলি, ড্যানিয়েল মিলস। ড্যানিয়েল হলো তোমার এক্সিকিউটিভ শেফ অফ নিউ অরলিন্স ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া কালেকশন। সো ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া কালেকশন হিলটনের মানে একটা বিশাল ব্যাপার। নিউ অরলিন্সের ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া কালেকশনের এক্সিকিউটিভ শেফ ড্যানিয়েল মিলস। ওকে আমি যখন প্রথম পাই, ও ও হার্ডলি তোমার আহ, আহ, মানে ডাইস করতে পারতো, ডাইস গুলো ইভেন ইভেন হইতো না, আচ্ছা, মানে আচ্ছা, ছুরি ধরতে পারতো না ঠিক মতো। এবার ড্যানিয়েলে এখনো বলি, ড্যানরে আমি এখনো বলি, হি গোজ বাই ড্যান, যে ড্যান মনে আছে তুমি তো ডাইসটাও করতে পারতা না, এখন আচ্ছা, তুমি আচ্ছা, সসেজ বানাও, এই করো ওই করো, কত কিছু টিভি শো করো। বলে কি শেফ, ইউ চেঞ্জ মাই লাইফ। সো তখন তখন ধরো আমি যদি ওরা ইয়েল করতাম, চিল্লাচিল্লি করতাম, জি, আমার আমার ওখান থেকে কাজ ছেড়ে চলে যেত অন্য জায়গায় কাজ করতে, কারণ কাজের তো অভাব নাই। কিন্তু আই গিভ হিম দ্যাট টাইম অ্যান্ড রেসপেক্ট, যে আমি রেকগনাইজ করছি যে ড্যানের অনেক কিছু শেখার বাকি আছে। ওয়াই আম নট হেল্পিং হিম টু গ্রো? যখন আমি ওকে দেখাই দিচ্ছি, বলছে তুমি যদি এটারে এইভাবে করো, দেন ইট উইল বিকাম বেটার, ট্রাই দ্যাট। এবং তখন আমি বারবার ওটা ওয়াচ করছি, আমি বলছি ইউ অলমোস্ট দেয়ার, ইউ অলমোস্ট দেয়ার, ইউ অলমোস্ট দেয়ার, অ্যান্ড ইউ গট ইট। তো এই জিনিসগুলা একটা একটা শেফ বা একটা লিডারের দায়িত্ব, টু হেল্প আদার্স টু গ্রো। শেফ, অনেক আসলে অনেক কিছুই আসলে আজকে পাচ্ছি যে আপনার থেকে, যেটা এতদিন আপনার সাথে পরিচয়, অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি স্টুডেন্টদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য বা এটা। বাট আজকে এই গল্পের মধ্যে যদি আমি আরেকটা কোশ্চেন করি এই পডকাস্টের মধ্যে, যে আপনি যদি আবার ইয়াং হতেন আজকের এই দিনে, এখন তো কুলিনারি ডেভেলপ শেফ সবকিছু অ্যাভেলেবল, সো আপনি কোন জিনিসটা আঁকড়ে ধরতেন নিজেকে গ্রো করার জন্য, যেটা এখন অ্যাভেলেবল আপনার সময় অ্যাভেলেবল ছিল না? হুম। আমি জানি না তোমার প্রশ্নটা আমি ঠিক মতো বুঝলাম কিনা। আহ, মানে যেমন এখন এআই অ্যাভেলেবল, শেফ ই বুক গুলো অ্যাভেলেবল, তো এখন তো ও আচ্ছা সবকিছুই হাতের মুঠোয়। সো আচ্ছা। আপনি কোন জিনিসটা হ্যাঁ হ্যাঁ তখন পান নাই বাট এখন পেলে ওইটাকে আঁকড়ে ধরতেন অ্যাজ এ ইয়াং? হ্যাঁ হ্যাঁ। আমি এআই নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ এআই এর ব্যাপারটা, এআই স্টিল ডেভেলপিং, রাইট? এখন তোমাকে, তুমি তুমি যদি এখন আম, মানে তুমি ইন্টারনেট সার্চ করার যে কতগুলা ইঞ্জিন আছে, জি, ওগুলা না বুঝা তুমি যদি এআই এ ঝাঁপ দিয়ে দাও, জি, জি, দেন ইউ বি ডিজাস্টার। এআই তোমাকে একটা মেনু ক্রিয়েট করে দিয়ে দিবে, তুমি ফালাফালি করবা উইদাউট নোয়িং হোয়াট এআই ক্রিয়েটেড ফর ইউ, রাইট? তো অথবা এআই তোমাকে একটা রেসিপি ক্রিয়েট করে দিল, তুমি যেভাবে এআই কে কমেন্ট করলা, বানায় জি, দিল, তুমি বানায় দেখলা দ্যাটস এ ডিজাস্টারাস রেসিপি। কিন্তু জি, তুমি যদি ফাউন্ডেশনটা জানো, তাহলে কিন্তু জি, তুমি ওই রেসিপিটা পড়লেই বুঝবা এখানে ভুল আছে, অথবা তোমার ফাউন্ডেশনের চেয়ে বেটার ওই রেসিপিটা, তোমার চিন্তার চাইতেও বেটার, তুমি রেসিপিটা পড়লেই বুঝবা। কিন্তু তুমি ফাউন্ডেশন যদি না জানো, এআই তোমাকে যাই করে দেয়, কিছু হবে না। জি, জি, তো এখন আমি যদি তোমাদের বয়সে থাকতাম, তাহলে যে মানে পড়াশোনাটা আমার
পড়াশোনাটা আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল বিগিনিং থেকে এখন পর্যন্ত। এখনো আমি বই পড়ি, রিসার্চ করি। যেমন ধরো রিসেন্টলি আমি একটা বই লিখছি। আমাকে আচ্ছা, ব্রায়ান হেলথ কিন্তু বলে নাই যে, "শেফ তুমি বই লিখো।" I have a comfortable job. I'm making good money Monday through Friday. uh, uh, এবং কেউ আমাকে বলেও না তুমি 8 ঘন্টা কাজ করো, 6 ঘন্টা কাজ করো, এটা করো। I do my own schedule. I do anything that what I want, right? আমাকে কেউ কখনো বলে না একটা বই লিখো। বইটা আমি আচ্ছা, নিজের থেকে লিখছি, কারণ I wanted to help cancer patients. এবং এটার জন্য আমি আমার বাসায় বসেও কাজ করছি, অনেক রিসার্চ করছি, অনেক কিছু জানছি যে হ্যাঁ এইটা হলে এইটা রেনাল ডায়েটটা কি একটা কিছু কিছু ডায়েটের ক্ষেত্রে লোকজন কেন পটাশিয়াম খাইতে পারে না বেশি, কিডনির অসুস্থ থাকলে এইটা হইলে ওইটা হইলে, এই যে জিনিসগুলা এই রিসার্চটা আমার না করলেও হইতো, কিন্তু এই রিসার্চটা আমি গুগল থেকে করছি। গুগল থেকে আমি আচ্ছা, জিজ্ঞেস করছি, গুগল আমাকে দিছে। আহ, আগে হইলে কি করতে হতো, আগে প্রথমে দেখো আমার আমার যখন কুকিং প্রথম নিউ ইয়র্ক শুরু হয়, জাপানিজ রেস্টুরেন্টের পরে যখন আমি ফ্রেঞ্চ কিচেন বা আমেরিকান কিচেনে কাজ শুরু করি, তখন আমাকে একজন প্রশ্ন করলো, ডু ইউ নো হোয়াট ইজ ডেমি গ্লাসে। এখন ও তো সিআইএ গ্র্যাজুয়েট, কুলিনারি ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে গ্র্যাজুয়েট একটা ছেলে, আমার মতোই কুক। কারণ তুমি কুলিনারি যে স্কুল থেকে জনসন অ্যান্ড ওয়েলস যেখান থেকে গ্র্যাজুয়েশন করো, you জি, জি, cannot tell yourself a chef next day. You have to earn your badge, right? তুমি true, একটা কিচেনে কাজ করতে করতে তোমার ব্যাজ বাড়তে থাকবে। জি, কিন্তু ও যখন আমাকে ২-৩টা এরকম ফ্রেঞ্চ সসের নাম বলল, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। আমি তখন সবেমাত্র জাপানিজ রেস্টুরেন্টের তেরিয়াকি সস শিখে আসছি। তো আমার তেরিয়াকি সস ছাড়া আমার আর কোনো সস, আমি ইল সস চিনি, তেরিয়াকি সস চিনি, টেম্পুরা সস চিনি, সস স্পঞ্জো সস চিনি, জাপানিজ জি, কিছু অথবা স্পাইসি মেয়োনিজ চিনি। এই তো। আপ তো এখন এ আমাকে ফ্রেঞ্চ জিজ্ঞেস করতেছে, আমার কোনো আইডিয়া নেই। তখন আমার কাছে মনে হলো যে হাউ আই ক্যান লার্ন, ইভেন স্কুলে না যায়। তখন এটা আমি অনেক জায়গাতে বলছি, রাইট? এটা হয়, এটা আমি সব সবকিছুতেই বলি। এটা আমার এখানেও একটা ফুড লাভার্স কম্পেনিয়ন আছে। জি, দেখো শেফ। এটা আপনি আমাকেও কিনাইছিলেন শেফ এই বইটা। তোমাকেও কিনাইছিলাম, রাইট? তো এই এই যে জিনিস, এটা এটা অনেক মোটা। আর আমি যখন প্রথমটা পাইলাম তখন এটার অর্ধেক এতটুক মোটা ছিল প্রথম বইটা। তো ওই প্রথম বইটা আমি ট্রেনে বসতাম নিউ ইয়র্কে, ম্যানহাটনে যাইতাম কুইন্স থেকে। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আমি অনেকবার পড়ছি, অনেকবার, জাস্ট টু গ্যাদার মাই নলেজ, জাস্ট টু ফিল কনফিডেন্ট যে হ্যাঁ কেউ আমাকে একটা প্রশ্ন করলে আমি যাতে এরকম না করি। ওই না, ঠিক না? ঠিক এরকম এখন এখন তোমাদের হাতে সেলফোন, মোবাইলে তুমি ভিডিও দেখতে পারতেছো, গুগলে তুমি শেফ নাজিমকে সার্চ দিয়ে পাইতেছো, আসিফ রাহিকে পাইতেছো। এখন আম, অনেকে বলে যে হ্যাঁ, এটা এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো, অথবা এটা জি, হার্ভার্ড ইউনিভার্সিটির মতো, অথবা এদের সাথে এটা কানেকশন আছে, এই আছে এই আছে, অনেকে অনেক কিছু বলে। কিন্তু এভরিথিং ইজ ইন গুগল। তোমাকে কোনো কিছুই যে হ্যাঁ, আজকে তুমি সার্চ করলা যে হ্যাঁ ফুড সেফটি সম্পর্কে, যে অ্যাকর্ডিং টু দ্য ফুড সেফটি, হোয়াট অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড হার্ভার্ড ইউনিভার্সিটি talk about it, জি, please explain to me side by side. You'll get AI informations to Google research, to every little research they have about the food safety is all there. তো এখন এই ইয়ং জেনারেশনটাকে ওইটা রিড করতে হবে, শিখতে হবে। আমি ওই জায়গায় থাকলে আই বিফোর আই অ্যাস্ক এনিবডি এ কোশ্চেন আই উড হ্যাভ অ্যাস্ক, বিকজ কিছু কিছু কোশ্চেন তুমি অবশ্যই করবা, কারণ কোশ্চেন না করলে তুমি কোত্থেকে শিখবা? কোশ্চেন তো আমরা ছোট থেকে জি, কলেজ পর্যন্ত স্কুলে শিখেই আসছে কোশ্চেন করাটা। জি, ঠিক জি, আছে, আমাদেরকে যতটুকু শিক্ষা ম্যাট্রিক পর্যন্ত দেওয়া হয়েছে, দেওয়ার পরে দেন ইউ আর অন ইউর ওন। তুমি যখন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ো, ওই হেডমাস্টার অথবা স্যার এসে তোমার বেতের বাড়িও দিবে না, তোমাকে হাত জি, ধরে টাইনে নিয়ে কিছু শিখাবে না। ইউর কমপ্লিটলি ইউর ওন। তো ট্রু। তুমি তোমার ওন, দেন ইউ হ্যাভ টু ফিগার ইট আউট হাউ ইউ ক্যান গেট বেটার। এবং ওইটার জন্য তোমার রিসোর্স ইজ আউট দেয়ার। কেউ তোমাকে বাইটা শিখিয়ে দেওয়ার কিছু নাই। সত্যি। শেফ, এর মাঝে যদি আরেকটা কথা বলি যে আপনি কিন্তু আপনার বইয়ের ব্যাপারগুলো বলতেছিলেন যে আপনি শিখেছেন অনেক কিছু। সো আপনার কি মনে হয় না শেফ,
এখন তো স্টুডেন্টরা শুধু বলে যে আমি কুলিনারি নিয়ে অনেক পড়াশোনা করতে চাই, অনেক জানতে চাই। যে ভালো শেফ হওয়ার জন্য কি সবসময় আপনার গ্র্যাজুয়েশনটা বা এটার উপর ডিগ্রি দরকার আপনার মনে হয়? যদি এক কথায় বলেন, কি মনে হয় আপনার শেফ? এটা আমি অনেক বড় একটা পয়েন্ট আমি জানি, বাট হ্যাঁ, আপনি আপনি কি মনে করেন এখন? হ্যাঁ, আমি মনে করি, এবং এটা ওয়ার্ল্ড শেফের পেজে যদি যাও, গুগলে যদি যাও, ওয়ার্ল্ড শেফ লিখো, ওয়ার্ল্ড শেফ লেখার পর ওদের অনেকগুলো ইমেজ যদি ক্লিক করো, ওখানে আমার জি, একটা ইমেজ আছে ওয়ার্ল্ড শেফ আচ্ছা, থেকে দেয়া। এবং ওখানে আমি একটা কথা বলছিলাম, এবং এটার উপর আমি একটা ওয়ার্ল্ড শেফের সাথেও পডকাস্ট করছিলাম, এবং ওখানে আমি বলছিলাম যে সার্টিফিকেট ম্যাটার্স। সো সার্টিফিকেট, এটা কিসের সার্টিফিকেট? এটা তোমার কলেজের সার্টিফিকেট হতে পারে, তোমার ইউনিভার্সিটির সার্টিফিকেট হতে পারে, তোমার তোমার প্রফেশনাল সার্টিফিকেট হতে পারে। তো সব সার্টিফিকেটই ম্যাটার্স, বিকজ ইউ হ্যাভ টু প্যাস টু গেট দ্যাট সার্টিফিকেট। তো যে কোনো জিনিস তুমি প্যাস, তুমি যদি পাস না করো, মানে বাংলায় পাস যেটা আর কি, তুমি পাস না করো, তাহলে তো তোমার ওই সার্টিফিকেটটা আসতেছে না। তো পাস করার জন্য অবশ্যই তোমাকে স্টাডি করতে হবে, জানতে হবে, শিখতে হবে, জি, এবং এক্সারসাইজ করতে হবে। কারণ বাংলাদেশে এখন হাজার হাজার মাস্টার শেফ আছে যারা কখনোই সার্টিফাইড না। তার মানে তারা তারা আসলে মাস্টার শেফ না, মানে লিগ্যাল উপায়ে জি, বলতেছি। জি, তো জি। এডুকেশনের ব্যাপারটা আমি সবসময় বলবো যে অবশ্যই এডুকেশন দরকার আছে। এখন তুমি ধরো কুলিনারি স্কুলে পড়তে পারো না, যেমন আমি কুলিনারি স্কুলে পড়ি নাই। জি। আসিফ, তুমি তুমি মনে হয় বাংলাদেশে একটা কুলিনারি স্কুল থেকে পড়ছিলা, রাইট? এইটাতে পড়েছি পরে। হ্যাঁ, তোমার একটা ছোট একটা সার্টিফিকেট আছে। হ্যাঁ, এবং হয় কি, এখন এই যে তুমি তোমার ক্যারিয়ার গ্রো করতেছো, এই প্রফেশনাল সার্টিফিকেট গুলো তুমি সব নিয়ে নিবা। আচ্ছা, এবং যখন তুমি প্রফেশনাল সার্টিফিকেট গুলো নিয়ে নিবা, দেন ইউর ইকুইভ্যালেন্ট টু এ কলেজ সার্টিফিকেশনস। হাউ? যেমন ধর, আমি এখন সার্টিফাইড মাস্টার শেফ দেখেই আমি কিন্তু ইউনিভার্সিটিতে পড়াইতে পারি। আমার কিন্তু জি, ব্যাচেলার ডিগ্রিও নাই। ইউনিভার্সিটি তোমাকে কখনোই পড়াইতে দিবে না যদি না তোমার ব্যাচেলার্স অথবা মাস্টার্স থাকে, তুমি আন্ডার গ্র্যাড স্টুডেন্টদেরকে। জি। কিন্তু যেহেতু আমি সার্টিফাইড মাস্টার শেফ, তার মানে আমার ভ্যাস্ট নলেজ আছে ওকে ওই সাবজেক্টটা পড়ানো, এবং এইটা আমেরিকান ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে। তো এই আচ্ছা, প্রফেশনাল সার্টিফিকেশনস গুলা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য তো আমাকে হার্ড ওয়ার্ক করতে হয়েছে। যেটা আমাকে ট্রু। 4 বছর পরে তুমি একটা ইউনিভার্সিটিতে পড়তেছ কুলিনারির, আই লার্ন এভরিথিং ইন মাই ওন অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য এক্সাম। আমার রিটেন এক্সাম দিতে হয়েছে, আমার প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়েছে, শুধু আচ্ছা, সিইসির জন্য, সার্টিফাইড এক্সিকিউটিভ শেফ হওয়ার জন্য, যেটা আমেরিকান আচ্ছা, কুলিনারি ফেডারেশন থেকে করে। তারপর আমাকে ওয়ার্ল্ড শেফে যাইতে হয়েছে, যে হ্যাঁ, মাস্টার শেফের জন্য আবার আমাকে পরীক্ষা দিতে হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো অবশ্যই দরকার আছে সার্টিফিকেশনটা। শেফ, অনেক, অনেক, অনেক আজকে আপনার থেকে অনেক কিছু জানলাম আমরা, অনেক কিছু শিখলাম। বাট সবার শেষে যদি আমি সবকিছু মিলে একটা প্রশ্ন করি, আপনি তো বাংলাদেশের বাইরে অনেক বছর ধরে আছেন। আমরা সবাই বাংলাদেশ থেকে আপনাকে ফলো করি। অনেক কিছু শেখার চেষ্টা করি। আপনার ছোট, ছোট প্রতিটা কথাই আজকে যে পুরো পডকাস্টটা হলো, অনেক কিছুই আমরা পেলাম, যেটা আমরা রিলেট করতে পারি যখন কুকিং ইন্ডাস্ট্রির সাথে আপনাকে রিলেট করি। আমরা আমাদের নিজেদেরকে দেখি আপনার মধ্যে। সো শেফ, আপনি বাংলাদেশ নিয়ে এখন কি স্বপ্ন দেখেন? সবার শেষে শেষ একটা কোশ্চেন আজকে। বাংলাদেশ নিয়ে আপনার এখন স্বপ্ন কি? এই এই প্রশ্ন তুমি তোমার ভাবিকে করলে ভালো হতো। তার কারণ, তার কারণ বলি এই কারণে, কারণ ও ও ও জানে যে বাংলাদেশটা আমার কাছে কত বড় একটা জিনিস। মানে হ্যাঁ, আমেরিকার খাচ্ছি, আমেরিকার বদনাম আমি কখনোই করব না। আমার ২ টা দেশ আমি এখন বলি, বাংলাদেশ আর আমেরিকা। আমার জি, এই ৫২ বছর বা ৫৩ বছর বয়সের জীবনের অর্ধেক অর্ধেক আমি বাংলাদেশে কাটাইছি, অর্ধেক আমি আমেরিকায় কাটাইছি। কিন্তু বেস্ট মোমেন্টেই আমি বাংলাদেশে কাটাইছি। ঠিক আছে? আচ্ছা, তোমার কৈশোর যেটাকে বলে, বা ইয়ং, যখন তুমি ১ম তোমার গ্রোইং আপ এর যে মজাটা, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা, রাস্তায় জি, বইসা চা খাওয়া, আড্ডা দেওয়া, গুড্ডি উড়ানো। তো এই যে নস্টালজিক ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা স্টিল আমাকে বাংলাদেশ টানে। এবং আমি বলব না যে হ্যাঁ, আই এম রেডি টু মুভ বাংলাদেশ, কিন্তু আই ওয়ান্টেড টু ডু সামথিং ফর বাংলাদেশ। আমেরিকার জন্য আমি ভলান্টিয়ার অনেক কাজ করি, অনেক ফ্রি কাজ করি। এবং বাংলাদেশের জন্য আমি এই জিনিসগুলো করতে চাই। বাংলাদেশের জন্য আমার অনেক কিছু করার ইচ্ছা। দেখো, আমরা বাংলাদেশ কুলিনারি ফেডারেশনের সাথে তুমি, আমি, আমরা সবাই জড়িত, রাইট? কারণ জি, উই ওয়ান্টেড টু ডু বেটার ফর বাংলাদেশ। এবং ওইটার জন্য যা, যা করণীয়, আমার পাওয়ারে যতটুক অনেস্ট উপায়ে আমি যা করতে পারি, অ্যান্ড আই এম ডুইং ইট, অ্যান্ড ইউ ডুইং ইট, শহীদ ডুইং ইট,
Samir is doing it, Ali is doing it. So we are all working together to do a better culinary field for our Bangladesh. So বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু তুমি আর আমি শেয়ার করি বিসাইড পডকাস্ট। তো ইনশাআল্লাহ হয়তোবা আমরা ভালো একটা কিছু করতে পারবো বাংলাদেশের জন্য। ইনশাল্লাহ শেফ। আর থ্যাংক ইউ সো মাচ শেফ আজকে আমাদের সাথে এই পডকাস্টে জয়েন করার জন্য। আমরা আবারও হয়তো আপনাকে কোনোদিন নিয়ে আসবো, কারণ স্টুডেন্টরা সবসময়ই বাংলাদেশি ইয়াং যারা শেফ আছে, ইয়াং বলবো না, যারা এক্সপিরিয়েন্স তারাও সবসময় আপনাকে চায়। যখনই আমরা কোনো পডকাস্ট করি আমাদের কুলিনারি ফেডারেশনের পেজে বা আমার নিজের পেজে বা যে কোনো লাইভে কোনো সেশনে, সবসময় আপনার নামটা সবার আগে আসে। কারণ আমরা আপনাকে নিয়ে প্রাউড করি। ইউ আর জেম অফ বাংলাদেশ বলবো, যে বাংলাদেশের বাইরে আছেন বাট স্টিল উই ফিল প্রাউড আপনাকে যখন আমরা দেখি এই ফিল্ডে। সো শেফ ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ। এবং সাথে আমি এর আগে অনেকবার অনেক জায়গায় কথাটা বলছি যে প্যাশন, পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্সি, তিনটার কম্বিনেশন না হলে কোথাও যাওয়া সম্ভব না। তারপর অবশ্যই তোমাকে আম, আমি যেটা বলি, উই ডোন্ট বিল্ড রকেট, রাইট? উই জাস্ট এ কুক, উই জাস্ট অ্যান্ড এনজয় অ্যান্ড হ্যাভ ফান অ্যান্ড ডু কুকিং ওয়েল। এবং লাস্ট কথাটা আমি বলতে চাই যে হ্যাঁ, প্লিজ কারো কাছ থেকে প্রতারণার শিকার হয়েও না। কারণ এখন সবকিছু আমাদের ফিঙ্গার টিপে, রাইট? আমরা গুগলে সার্চ করে সব ইনফরমেশন পাচ্ছি। আমি যদি যখন বাংলাদেশে যাই, আমি চাই না যে হ্যাঁ তুমি 500 টাকা বা 1000 বা 2000 টাকা খরচ করে কফি খাওয়ার জন্য আমার সাথে দেখা করো। So আমি যখন যাব, আমি সবার জন্য ওপেন। এখনো অনেক ছেলে পেলে আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া এবং সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই অ্যাড দেয়, ইমেল করে। এবং আমি জানি যতগুলা ছেলে পেলে এবং ওপেন, যতগুলো ছেলে পেলে এ পর্যন্ত ইমেল বা আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, এন্ড আই হ্যাভ টক টু অল অফ দেম। সো এন্ড এখানে মানি ব্যাপারটা আমি কখনোই আমার সাথে মাস্টার শেফ নাজিমের সাথে জড়িত না। এন্ড আই এম নট ক্রেজি ফর মানি, এন্ড আই সে দ্যাট ওভার এন্ড ওভার ইন আ পডকাস্ট। সো তোমাদের কোনো হেল্প লাগলে ইউ জাস্ট লেট মি নো। অল আই ক্যান সে নো বিকজ আই এম ভেরি বিজি, বাট ইফ আই হ্যাভ দ্য টাইম then it is your gain, not mine. Because you need to learn, you need to grow. Thank you. থ্যাংক ইউ সো মাচ শেফ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Allah Hafiz.